আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে স্বাগতম। আমাদের সামনে যে ব্যাংক জবের লিখিত পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে আমাদের ওজি, আরসি আর হচ্ছে অফিসার ক্যাশ। ৩ টা পরীক্ষা আমাদের রয়েছে। আমাদের হচ্ছে গত ২ শুক্রবারে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের পরীক্ষাটি হয়েছে। এগুলার আ খুব দ্রুতই হয়তো আপনারা রেজাল্ট পেয়ে যাবেন প্রিলির। তা আমরা এক্সপেক্ট করতেছি অফিসার জেনারেলের জন্য কাটমার্ক হবে 55 এর আশেপাশে। ওসির জন্য কাটমার্কটা হবে আপনার 65 এর আশেপাশে। আর্টসের পরীক্ষাটা এখনো হয়নি। সামনের শুক্রবার হবে, হলে বোঝা যাবে। তো আর্টসেতে যেহেতু সিট কম, খুব সম্ভবত ১১৪ টা, সেক্ষেত্রে কাটমার্ক হয়তো ওইগুলোর তুলনায় একটু বেশি হইতে পারে। কত টিকায় সেটাও একটা বিষয়। তো সার্বিক দিক বিবেচনায় আমাদের যারা হচ্ছে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ দিয়ে ফেলছি, তাদের হাতে হয়তো আমরা খুব বেশি সময় পাবো না। দুটো পরীক্ষার জন্য হচ্ছে আপনারা ৩৫ দিন বা ১ মাসের একটু বেশি সময় পেতে পারেন। তো এর ভিতরে হচ্ছে আমরা গুছিয়ে কিভাবে প্রস্তুতি নিয়ে ১২৫ এর মতো মার্ক তোলার যে আসলে টেকনিকটা কি, বা ১২৫ তোলা কি আসলে পসিবল কিনা সেইটা। আচ্ছা, ১২৫ কেন বললাম? কারণ ১২৫ হচ্ছে হলো গিয়ে আপনার মোটামুটি কনফার্ম। আপনি যেরকমই ভাইবা দেন আপনার হচ্ছে জবটা হয়ে যাচ্ছে। সেটা কনফার্ম একটা সিচুয়েশনে আপনি যেতে পারবেন যদি হচ্ছে ১২৫ এর মতো আপনি তুলতে পারেন। আর নরমালি হচ্ছে চাকরি দেখা যায় কি মেক্সিমাম ক্ষেত্রে ১১৫, ২০ এই লেভেলে হচ্ছে চাকরি হয়। আপনারা দেখেছেন কিনা, একটা হচ্ছে ইয়া দিয়েছিল, একটা হচ্ছে ছবি অনেকটা ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গেছে যে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে, খুব সম্ভবত অফিসার ২০২১-এ, তাদের মার্কটা হচ্ছে কিরকম ছিল, যে ফাইনাল যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে তারা দেখা গেছে যে ১১৭, ১১৮, ১২০ এইরকম মার্ক পেয়ে আপনার হচ্ছে আহ, তারা হইতেছে মেধা তালিকায় ছিল আর কি। ঠিক আছে, মানে প্রথম যেই হচ্ছে হলো আপনার প্যানেল ছাড়া প্রথম যে নিয়োগটা, সেটার ভিতরে হচ্ছে আপনার ১১৬, ১৭, ১৮, ২০ এইরকম হচ্ছে মার্ক পেয়ে আপনাদের হচ্ছে ঢুকেছে। ঠিক আছে, তো ১১৫ থেকে ২০-এর ভিতরে আপনার সাধারণত কাট মার্কটা ঘোরাঘুরি করে, এবং আমাদের সিলেবাসও আগে দিয়ে দিছে যে কি আসবে না আসবে, তো এই কারণে হচ্ছে কাট মার্কটা একটু বেশি হয়। এমন একটা সময় ছিল যখন হচ্ছে আপনার ৯৫, ৯৮, ৯৭ হচ্ছে লোক আপনার চাকরি হতো। হ্যাঁ, তো এখন যেহেতু হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাভেলেবল, এখন পড়াশোনা স্ট্রাকচার, এখন আসলে সবকিছু অনেক গোছানো, তো এই কারণে হচ্ছে নাম্বারটাও আসলে একটু বেড়ে গেছে। তো এই কম্পিটিটিভ বাজারে আপনার যদি টিকে থাকতে হয়, আপনার অবশ্যই ১২৫ টার্গেট করতে হবে, কারণ ১২৫-এ হচ্ছে আপনি বাজে ভাইবা দিলেও হয়ে যাবে। আপনি দেখবেন যে অনেকে হচ্ছে ১১৮ পেয়েও হয়তো জব পায়নি, কারণ কি ভাইভাতে হয়তো ৩-৪ মার্ক কম পেয়ে গেছে, আবার ১১৫ পেয়েও তারও চাকরি হয়ে গেছে। সো ভাইবার উপরে নিজের লাকটাকে ছেড়ে না দিয়ে আমরা চেষ্টা করব আমাদের মোটামুটি কনফার্ম একটা সিচুয়েশনে যেতে, অর্থাৎ ১২০-এর উপরে যদি আমি মার্কটা রাখি, তাহলে ভাইবা মোটামুটি দিও। ব্যাংকের ভাইভাতে সাধারণত ফেল করায় না, আপনারা যদি খুব বেশি অপছন্দ না করে। খুবই রেয়ার ব্যাংকের ভাইভাতে ফেল করানো, অ্যাটেন্ড করলেই সাধারণত হচ্ছে পাস হয়ে যায়। যদি আপনি ফর্মালে অ্যাপেয়ার করেন বা কোনো প্রকার সমস্যা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাপেয়ার করলে সাধারণত হচ্ছে আপনার অ্যাটলিস্ট পাস করিয়ে দেয়। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জায়গাটা, আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই লিখিত পার্টটা। তো আগামীতে যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর ফলাফল হয়তো অজিতটা আপনারা এই সপ্তাহে পেয়ে যাচ্ছেন, এই সপ্তাহের শুরুর দিকে হয়তো পেতে পারেন। ওসিটটা হয়তো হচ্ছে তারপরের সপ্তাহে যাবে, বা অ্যাটলিস্ট হচ্ছে বৃহস্পতিবার যাবে। আরসির হচ্ছে পরীক্ষা হলে বোঝা যাবে যে কবে দিবে। ঠিক আছে, তো আমার পরিচয়টা আর দিলাম না, আমার পরিচয় মোটামুটি আপনারা জানেন সবাই। তো আমাদের ধাপগুলা কি কি সবাই আমরা জানি। আমাদের হচ্ছে প্রিলিতে টিকতে হয়, রিটেনে টিকতে হবে, এবং ফাইনালি হচ্ছে আমাদের হচ্ছে একটা ভাইবা দিতে হবে। ভাইবা দেওয়ার পরে আমাদেরকে রিকমেন্ড করা হবে। এরপর পুলিশ ভেরিফিকেশনের পরে আমরা হচ্ছে চাকরিতে জয়েন করবো। বাট ব্যাংকের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন খুব বেশি বড় ইস্যু হয় না। ঠিক আছে, ব্যাংকে মোটামুটি আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো মার্ক পান, তাহলে প্রিলিমিনারি তো আসলে অ্যাকচুয়ালি আপনার টিকেট রিটেনের। ঠিক আছে, আর ভাইবাটা হচ্ছে হলো জাস্ট হচ্ছে আপনারা চেক করা যে আপনি কি মানে সেইন মানুষ, নাকি হচ্ছে হলো আপনার কোনো সমস্যা আছে, বা আপনার কোনো ঝামেলা আছে কিনা। ঠিক আছে, লাইক আপনার হচ্ছে জাস্ট একটু চোখে দেখা আপনি ঠিকঠাক আছেন কিনা। তো মোটামুটি সাধারণত ভাইবাতে খুব বেশি সমস্যা হয় না। আর যেহেতু হচ্ছে আমাদের পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনও খুব বেশি ঝামেলা হয় না। আমরা দেখেছি যে আমাদের আহ এডি জয়েন করলো, এডিতে একজনও হচ্ছে বাদ পড়ে নাই, বা কখনোই বাদ পড়ে নাই। ঠিক আছে, মানে আমার জানা মতে খুব খুব রেয়ার আপনার একদম আহ, আপনার স্থায়ী ঠিকানায় সমস্যা বা আপনার বড় ধরনের কোনো ঝামেলা না থাকলে সাধারণত হচ্ছে আপনার ওইরকম পলিটিক্যাল ইস্যু বা কোনো কিছুতে হচ্ছে আপনার সাধারণত ঝামেলা হয় না। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে এটা হচ্ছে সেফ। তা আমার মেইন ইস্যুটা কি, মেইন ইস্যুতে ভাই হচ্ছে আমার ব্যাংকে ফাটাই ফেলতে হবে। হ্যাঁ, ব্যাংকে আমি ভালো এক্সাম দিলেই আমার চাকরি মোটামুটি কনফার্ম। আচ্ছা, এই হচ্ছে হলো গিয়ে আমার ইস্যু। তো আসেন সামনে আগাই। আমাদের ব্যাংকের রিটেনের সিলেবাসটা কি, আপনারা দেখছেন যে এটা হচ্ছে মোবাইলটা আমাদের দিও তো। সিনিয়র অফিসারের ক্ষেত্রে এই সিলেবাসটা ছিল। সিনিয়র অফিসারের ক্ষেত্রে কিন্তু আমার ২০০ মার্কের পরীক্ষাটার প্যাটার্ন ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে, কিন্তু আপনি যদি হচ্ছে এই অফিসার দেখেন, অফিসার আমাদের নিচ্ছে কয়জন, অফিসার নিচ্ছে হচ্ছে ১৫৯৭ বা হচ্ছে ১৬০০ মতো পদ। সো এই ১৬০০ পদের জন্য হয়তো হচ্ছে আমাদের ১৩ থেকে ১৩,৫০০ বা ১৪,০০০ এই লেভেলের হইতেছে হচ্ছে ক্যান্ডিডেট টিকাবে।
তো এইখানে হচ্ছে হলো গিয়ে আমাদের ১৩,৫০০ থেকে আমাদের কতজনের ভিতরে ঢুকতে হবে? রিটেন পরীক্ষায় ১৫৯৭ নিবে বা হচ্ছে ১৬০০ জন নিবে। দ্যাট মিনস আমাদের যদি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ র ভিতরে আমরা ঢুকতে পারি, তাহলে মোটামুটি লাস্টের ৩-৪০০ জন যারা আছেন তারা হচ্ছে হলো গিয়ে ভাইবার জন্য এদিক-সেদিক হইতে পারে। বাট বাকিদেরকে হচ্ছে খুব বেশি টাচ করবে না। বাকিরা কোনো না কোনো একটা চাকরি আপনি ফার্স্ট প্যানেল থেকেই পাবেন। বা আমার সাধারণত হয় কি যে ১৩,০০০ আ সরি আমার হচ্ছে এই ১৬০০ র ভিতরে আপনার হয়তো ১ম প্যানেল, ২য় প্যানেল, ৩য় প্যানেল এমন করে ৫ম প্যানেল পর্যন্ত দেওয়া হইছে। এরও বেশি হয়তো দেওয়া হইতে পারে। তো ওইখানে দেখা যায় কি হচ্ছে আপনার ২,০০০ এর কাছাকাছি থাকলেও বা ২,০০০ এর বেশি থাকলেও আপনি প্যানেল থেকে কোনো না কোনো একটা জব পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বড় ধরনের সিকিউরিটি আপনার জন্য। যাদের হচ্ছে জবটা খুব প্রয়োজন বা যাদের হচ্ছে আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের জন্য এটা আসলে মানে একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি। ২০২২ সাল ভিত্তিক এর যে অফিসারের যে এক্সামটা, সেটাতে হচ্ছে আপনার একটা ভালো রিটেন দিলে মোটামুটি আপনি সেফ অবস্থানে থাকবেন এবং সেটা কিন্তু সিলেবাস সম্পূর্ণ আলাদা। যেটা হচ্ছে আপনারা সিনিয়র অফিসার পরীক্ষায় দেখেছিলেন সেটা থেকে সিলেবাসটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? সাধারণত হচ্ছে 10 গ্রেড এবং 9 গ্রেডের সিলেবাস ব্যাংক পরীক্ষা আলাদা হয়ে থাকে। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের অফিসার ক্যাশের ক্ষেত্রে যদি দেখেন, অফিসার ক্যাশ হচ্ছে সেম ১০ম গ্রেডের এবং এই অফিসার ক্যাশের যে মার্ক ডিস্ট্রিবিউশন আর আমাদের যে এই সর্বশেষ যেই অফিসার জেনারেলটা হইলো সেটার মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু হুবহু সেম। আপনারা কেউ খেয়াল করছেন কিনা? এই যে হচ্ছে এখানে ১ নাম্বারে ছিল কি ইংলিশ। সো এখানে মার্ক ছিল কত? এখানে মার্ক ছিল হচ্ছে আপনার ২৫। আর ওজিতে কি ছিল? ওজিতে হচ্ছে আপনারা দেখবেন যে শুরুতে বাংলা ছিল, 2nd এ ইংলিশ ছিল। সো আপনারা দেখতেছেন যে এই বিএসসির যেই নির্দেশনা, সেটা কিন্তু অক্ষরে, অক্ষরে পালন করা হচ্ছে। অর্থাৎ এইখানে কিন্তু এটা হয় আপনার ইচ্ছা করেই দিছে অথবা হচ্ছে আগে পরে হয়ে গেছে। এটা খুব বড় ডিল ছিল না। বাট আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার খুবই হচ্ছে আপনার কি বলবো কমপ্লায়ান্ট ওয়েতে কিন্তু ডিল করা হইতেছে বিএসসির। ১ টা মিনিট। আচ্ছা। তো এইখান থেকে আপনারা খেয়াল করতেছেন যে তাহলে আমাদের কি হবে? তাহলে কিন্তু এই যে আমাদের যে রিটেনের যে পরীক্ষাগুলো আছে, রিটেনেও পরীক্ষাগুলো একদম অক্ষরে, অক্ষরে মেইনটেইন করা হবে। প্রত্যেকটা জিনিস অক্ষরে, অক্ষরে মেইনটেইন করা হবে। কিরকম মেইনটেইন করা হবে? যে আপনার এখানে স্পষ্ট বলে দেওয়া আছে ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজ কি হবে? ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজ হবে বাংলা। অফিসার কাছে স্পষ্ট বলা আছে। এরপরে হচ্ছে আমাদের জেনারেল নলেজ এর কি হবে? বলা আছে বাংলা। কিন্তু দেখেন এখানে কিন্তু জেনারেল নলেজ বাংলা বলা ছিল না বা ম্যাথ হইতেছে বাংলা বলা ছিল না। তাই না? অফিসার জেনারেলও কিন্তু আপনার সেম বলা ছিল না। সো ওইটা কিন্তু হচ্ছে তাদের হাতে অপশন ছিল যে নিজেরা বাংলায় করবে না ইংরেজিতে করবে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে আপনার বাউন্ড করে দিয়েছে। অর্থাৎ এখানে যা আছে এবং দেখেন এখানে কি বলছে? ফোকাস রাইটিং হবে রিসেন্ট এবং আপনার গ্লোবাল অথবা বাংলাদেশের সাথে রিসেন্ট কোন একটা ইস্যুতে। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে হলো গিয়ে আপনার আ যেকোনো ফোকাসই যে আপনাকে দিয়ে দিবে, এরকম কোনো সুযোগ নাই। ঠিক আছে? আপনার অবশ্যই রিলেভেন্ট হইতে হবে বাংলাদেশ এবং বৈশ্বিক পার্সপেক্টিভ এ এবং অবশ্যই সেটা রিসেন্টলি চর্চিত হতে হবে। ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে আমি সামনে ব্যাখ্যা করব বিষয়টা কিরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরসির ক্ষেত্রেও সামনে দেখবেন যে হচ্ছে বাংলা আগে ইংরেজি পরে। সো ওইটাও হচ্ছে দেখবেন যে হুবহু এরকম প্যাটার্নই ফলো করা হইছে এবং এখানে হচ্ছে আপনার কিন্তু ম্যাথমেটিক্স বলা আছে এসএসসি লেভেল বা বাংলা বা ইংলিশ বলা নাই। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। কারণ এইখানে আমার বাংলা বা ইংলিশ নাও দিতে পারে। বাট আমার মনে হয় আরসি তে আমার হচ্ছে এইটা হচ্ছে এই প্যাটার্নটাই ফলো করবে। ঠিক আছে? তো এই হইতেছে হচ্ছে আমাদের সিলেবাস। আমরা যদি সামনে আগাই, সামনে আগানোর আগে আপনাদেরকে বলে নেই এই আপনাদের জন্য এই কোর্সটা কিন্তু হচ্ছে শুরু হচ্ছে আজকে থেকেই। এই আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস এই কোর্সটা। তো এই কোর্সটা হচ্ছে আমরা চেষ্টা করছি যে আপনাদের জন্য যা লাগে সবকিছু গুছিয়ে এনে দেওয়ার জন্য এবং যেহেতু হচ্ছে আমাদের আ সিলেবাসটাও একটু চেঞ্জ হইছে। সো আপনার হচ্ছে সিনিয়র অফিসার থেকে একটু মোটামুটি অন্যরকমভাবে একটু সাজানোর জন্য এবং এখানে হচ্ছে আমাদের কিছু চমক আছে। কিছু হচ্ছে হলো গিয়ে আপনাদের সাজেশন এবং হচ্ছে কিছু হচ্ছে আপনাদেরকে ম্যাটেরিয়াল এর স্যাম্পল আজকে আমি দেখাবো। সেগুলো দেখলে হয়তো আইডিয়া পাবেন যে আসলে আমরা কি টার্গেট করতেছি। আর এছাড়াও যারা হইতেছে ২৩ সাল ভিত্তিকের জন্য পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ ২২ সাল ভিত্তিকে আপনারা পরীক্ষা দিচ্ছেন না। ২৩ সাল ভিত্তিকের জন্য এটা সেরা সেরা একটা কোর্স হবে। কারণ এখানে ভোকাবুলারি এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে আপনাদের 50% এর বেশি ক্লাস হচ্ছে শুধুমাত্র এই জায়গাতে হচ্ছে রাখা হইছে। ইংরেজি ভোকাবুলারি এবং ফ্রি হ্যান্ড রাইটিং এবং হচ্ছে ম্যাথের উপরেও ৩০ টা প্লাস ক্লাস রাখা হইছে। তো সেখানে আমরা চেষ্টা করতেছি আপনাদের ২৩ সাল ভিত্তিকের প্রিলির জন্য একদম 100% প্রিপেয়ার করার জন্য। এবং আমাদের হচ্ছে কিছু আ মানে নতুন, নতুন হচ্ছে আমাদের মেন্টর সংযুক্ত হয়েছেন। যাদের ক্লাস হচ্ছে আপনারা পেতে যাচ্ছেন আরকি। ঠিক আছে? সো হোপফুলি আপনারা যেইটা হচ্ছে আপনাদের জন্য কনভেনিয়েন্ট হয় সেটা হচ্ছে আপনারা চুজ করতে পারেন এবং হোপফুলি আমাদের যে প্রিভিয়াস রেকর্ড, ট্র্যাক রেকর্ড আলহামদুলিল্লাহ খারাপ না। আ বিগত এডি থেকে শুরু করে অফিসার
অফিসার ক্যাশ, সিনিয়র অফিসার আমাদের বেশ ভালো পরিমাণ কিন্তু হয়, এবং আমি মনে করি যে বাজারে যদি কনভার্সন রেটের কথা চিন্তা করেন, যত কোচিং আছে কনভার্সন রেট হচ্ছে সবচেয়ে, এটা এক বাক্যে সবাই স্বীকার করে যে ভিক্টোরসের কনভার্সন রেটের ধারে কাছে কেউ নাই। ঠিক আছে? তো হোপফুলি আমরা একটা ভালো সিজন দিতে পারবো, সিজন 7, এবং একই সাথে হচ্ছে যারা রিটেনের জন্য ১ মাস ১.৫ মাসের ভিতর শর্ট প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো একটা কোর্স হবে। যারা এগুলো পড়ে, এটা হচ্ছে আমাদের হচ্ছে এই এইডি সংবর্ধনার একটা ছবি। সো এই ফ্রেমে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দেখতে চাই। হোপফুলি হচ্ছে আপনারা সবাই ভালো মতো প্রিপারেশন নিবেন, এবং নিজেকে হচ্ছে একটা ভালো পরিচয় দেওয়ার মতো একটা সিচুয়েশনে চলে আসবেন খুব শীঘ্রই। আচ্ছা যাক, যেটা হচ্ছে আমাদের মেইন আলোচনা আজকে, সেটা হচ্ছে আমাদের যে লিখিতর যে নম্বর বন্টন, যেটা লিখিত নম্বর বন্টনটা কিরকম হয়। যেমন এসও ২০২২ এ হচ্ছে আমি দেখেছি, এসও ২০২২ এ দেখেছি হচ্ছে আমাদের প্যাসেজে ছিল হচ্ছে 30 মার্কস। ঠিক আছে? এখানে হচ্ছে ৬ টা কোয়েশ্চেন ছিল, সরি ৫ টা কোয়েশ্চেন ছিল। সরি ৬ টা কোয়েশ্চেন ছিল হচ্ছে আপনার ৫ মার্কের। এরপর হচ্ছে আমাদের ম্যাথস ছিল হচ্ছে 30 মার্কস। আমাদের হচ্ছে ৫ টা ম্যাথ ছিল 6 মার্ক করে প্রত্যেকটা। আমাদের জিকে ছিল, আমাদের ট্রান্সলেশন ছিল কত? মাত্র ১০। ফোকাস রাইটিং ছিল বাংলাতে ৩৫ এবং ইংরেজিতে ৩৫। আর্গুমেন্ট রাইটিং এ আপনার ছিল আপনার ৩০। এখন দেখেন আপনাদের হচ্ছে ওজি, ওসি, আরসির সিলেবাস 100% সেম, বা নাম্বার বন্টনটা কিন্তু 100% সেম। কিভাবে? আপনার প্যাসেজে দেখেন ২০ এর ৩০ এর জায়গায় এই নাম্বারটা নেমে আসছে কততে? ২০ এ। তো এই জায়গাটা কি হবে? এই জায়গাটা আপনারা দেখবেন যে ৪ টা হচ্ছে আপনাদের এই প্যাসেজের সাইজটা এটার তুলনায় at least 20% শর্ট হবে। অর্থাৎ প্যাসেজটা খুবই শর্ট একটা প্যাসেজ হবে। যেখান থেকে আপনাকে ৪ টা কোয়েশ্চেন করা হবে। প্রত্যেকটাতে হচ্ছে ৫ মার্ক করে বরাদ্দ থাকবে। ঠিক আছে? ম্যাথস এর ক্ষেত্রে আপনারা দেখবেন যে বাংলা মিডিয়ামের ম্যাথ আসবে মাস্ট, বাংলা মিডিয়ামের ম্যাথ আসবে, কোনো সন্দেহ নাই। এবং এক্ষেত্রে হচ্ছে এসএসসি লেভেল যেহেতু বলছে, তাহলে হচ্ছে এসএসসি ভিত্তিক যেই আসলে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার ধরে হচ্ছে আমাদের সলভ করতে হবে। সেখানে হচ্ছে আমাদের মার্ক আসবে কত? ৫ মার্ক করে, ৫ টা ম্যাথে ২৫ মার্কস। আমাদের হচ্ছে জিকে তে কি হবে? জিকে তে দেখবেন যে হচ্ছে আমাদের 30 মার্কস, যেটা হচ্ছে আগের মতোই আছে, কোনো প্রকার চেঞ্জ হয় নাই। আমাদের ট্রান্সলেশনে দেখেন, এটা ট্রান্সলেশনে ভুল হইছে। ট্রান্সলেশনে 40 মার্কস। ট্রান্সলেশনে কিন্তু আমাদের হয়ে গেছে কি? ট্রান্সলেশনে হয়ে গেছে হচ্ছে আমাদের 40 মার্কস। ট্রান্সলেশনে 40 মার্কস কিরকম? আমাদের হচ্ছে এখানে ২ টা পার্ট হবে। একটা হইতেছে হচ্ছে আমাদের ইংলিশ টু বাংলা। ইংলিশ টু বাংলায় হইতেছে হচ্ছে আপনাদেরকে ৫ টা ইংরেজি সেন্টেন্স দেওয়া হবে। প্রত্যেকটাতে হচ্ছে হলো গিয়ে আপনাদের ৪ মার্ক করে হচ্ছে বরাদ্দ থাকবে। আবার বাংলা টু ইংলিশ আছে। বাংলা টু ইংলিশে হচ্ছে আমাদেরকে ৫ টা সেন্টেন্স দেওয়া থাকবে। প্রত্যেকটাতে কত? ৪ মার্ক করে বরাদ্দ দেওয়া থাকবে। সো প্রত্যেকটাতে হচ্ছে আপনার এই যে ই2বি তে ২০ এবং আমাদের B2E তে হইতেছে ২০। ২ টা মিলে হচ্ছে আমাদের ৪০ টা মার্ক আমাদের ট্রান্সলেশনে এককভাবে দেখেন। যেকোনো ফোকাস বলেন বা যাই বলেন সবকিছুতেই কিন্তু এটার মার্ক আমি মনে করি যে মানে এইটা হচ্ছে আমাদের একটা প্রভাব ফেলবে আপনাদের যারা টিকবেন বা টিকবেন না। এই ট্রান্সলেশনটা একটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে। কিন্তু এসোর ক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশন খুব বেশি একটা প্রভাব ফেলেনি। মাত্র ১০ মার্কের ট্রান্সলেশন ছিল। ইভেন হচ্ছে আমি আগের দিন পোলাপানরে বলছিলাম, "ভাই ট্রান্সলেশনে তুমি ৩-৪ মিনিটের বেশি সময় দিবাই না। বা দিবাই না। তোমার যদি মনে হয় যে না আমার হইতেছে ফোকাস-টোকাস লিখতে টাইম বেশি লাগবে, দরকার হলে ট্রান্সলেশন ছাইড়া দিয়ে আসবা। ট্রান্সলেশন আমাদের অত মেজর ইস্যু না। ২-৩ মিনিটে আমার জাস্ট একবার চোখ বুলাবো, ওখান থেকে পড়ে যতটুকু জানছি, যতটুকু বুঝছি জিস্ট লিখে দিয়ে আসলে ৪-৫ মার্ক আমাদের হয়ে যাবে। আর আমি অনেক সময় নিয়ে যদি লিখি, আমাকে হয়তো ৭ দিবে। ওই ৩ মার্কের জন্য আমার যে পরিশ্রম, এই পরিশ্রমটা আমি ফোকাস বা হচ্ছে প্যাসেজে যদি দেই, হ্যাঁ? বা হচ্ছে ম্যাথস যদি একটা না পারি ওটা নিয়ে চেষ্টা করি, আমার কিন্তু ওইখানে বেনিফিটটা অনেক বেশি থাকে। সেই জায়গায় কিন্তু হচ্ছে আমাদের এটা সুযোগ নেই। আমাদের এখানে ৪০ টা মার্ক কিন্তু এখানে দেওয়া হইছে, এবং এই ট্রান্সলেশন গুলো কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন না। অর্থাৎ হচ্ছে আপনি জাস্ট হচ্ছে রিডিং পড়ে যা মনে হয় তা লিখে দিয়ে আসবেন। এটার সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা মানে একটার সাথে আরেকটার সম্পর্কবিহীন র‍্যান্ডম ৫ টা সেন্টেন্স হচ্ছে আমাদেরকে ট্রান্সলেট করতে দেওয়া হবে। এবং ট্রান্সলেশনের যেই সেন্টেন্সের সাইজ, এইটা হইতেছে বেশ বড়। ঠিক আছে? এখানে যে হচ্ছে আমাদের যে ১০ মার্কের যেই ট্রান্সলেশন সলভ করছি আমরা, এটার সাইজ যদি আপনারা কম্পেয়ার করেন যে হচ্ছে ৫ টা সেন্টেন্স সবগুলো যদি জোড়া লাগিয়ে একটা প্যারা বানান, তাহলে দেখবেন যে সাইজ ডাবল এরও বেশি হবে। সো এখানে ট্রান্সলেশনটা আপনাদের জন্য একটা গেম চেঞ্জিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। পরবর্তীতে ফোকাস রাইটিং এ দেখেন আমাদের হচ্ছে বাংলায় হচ্ছে ৩০, আর হইতেছে ইংরেজিতে হচ্ছে হলো গিয়ে আমাদের এখানে ৩৫। ঠিক আছে? বাংলায় ৩০, ইংরেজিতে হচ্ছে ৩৫। এখন দেখেন এসও তে কিন্তু হচ্ছে আমাদের জায়গা ছিল ফিক্সড। ঠিক আছে? জায়গা ফিক্সড ছিল। সো এটা কে প্রশ্ন করছিল? আপনার হচ্ছে আর্টস ফ্যাকাল্টি কোয়েশ্চেন করছিল। ওসির ক্ষেত্রে কি হবে? ওসির ক্ষেত্রেও এফবিএস কোয়েশ্চেন করবে, এবং আমি ধারণা করতেছি আপনারা সামনে এই ওজি এবং ওসি ২ টার ক্ষেত্রেই হচ্ছে আমাদের লেখার জায়গা ফিক্স থাকবে। মোটামুটি আমি 90% কনফার্ম। ঠিক আছে? কেন কনফার্ম হইলাম? কারণ আর্টস ফ্যাকাল্টির পরীক্ষাও আমি দিয়েছি, এবং আমি একই সাথে এফবিএস এরও পরীক্ষা দিয়েছি। ঠিক আছে? তো ওই ২ টা পরীক্ষাতেই আমি দেখেছি যে তাদের সবসময় জায়গাটা ফিক্সড রাখার একটা প্রবণতা থাকে। ঠিক আছে? অর্থাৎ আমি ব্যাংকের যতগুলো আর্টস ফ্যাকাল্টি অথবা হচ্ছে আপনার এফবিএস এর জন্য পরীক্ষা দিয়েছি, আমার জায়গাটা নির্দিষ্ট করা ছিল। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আপনাদের যেটা করতে হবে,
আপনাদের হচ্ছে ফিক্সড জায়গায় লেখার প্রস্তুতি নিতে হবে। যেমন আমাদের এখানে হচ্ছে বাংলা ফোকাসের জন্য ৪ পেজ এবং ইংরেজি ফোকাসের জন্য ৩ পেজ বরাদ্দ করা ছিল। আমার মনে হয় আপনাদেরও হচ্ছে এরকম। আপনারা হচ্ছে প্র্যাকটিস করে যাবেন কত ৪ পেজ, ৪ পেজ করে প্র্যাকটিস করে যাবেন। আমার মনে হয় না এর থেকে বেশি জায়গা হচ্ছে আপনার জন্য বরাদ্দ থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নতুন একটা সংযোজন আছে। ফোকাস রাইটিং নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করতেছি। নতুন একটা সংযোজন হইতেছে হচ্ছে আমাদের কি প্রি-সি রাইটিং। ঠিক আছে? প্রি-সি রাইটিং অ্যাকচুয়ালি মিনস হচ্ছে হলো গিয়ে আমাদের সামারি। ঠিক আছে? অ্যাকচুয়ালি সামারি ছাড়া আর কিচ্ছুই না। বাট উইথ আ টাইটেল, হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে পিসি লেখার সিস্টেম হচ্ছে আমার সামারির যেটা দিতে হবে সেটার সাথে একটা টাইটেল যদি না দেই তাহলে কিন্তু আমার হয়তো ৩-৪ মার্ক ওই টাইটেলে থাকবে। মার্কটা কিন্তু আমাদের কাটা যাবে। এটা তো অনেকেই জানেন না আপনারা। ঠিক আছে? তো প্রিসির সাথে সামারির বেসিক পার্থক্য হইতেছে টাইটেলে। আর এরপরে হচ্ছে প্রিসি রাইটিং এর ক্ষেত্রে আরেকটু প্রিসাইজ লিখতে হয়। সামারি যেরকম লিখতে হয় প্রিসিটা হচ্ছে আরেকটু প্রিসাইজ ওয়েতে হচ্ছে লিখতে হয়। সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে একটা প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। সো ১ম এই আমরা আলোচনাটা শুরু করতেছি ফোকাস রেটিং দিয়ে। এটা হইতেছে আপনাদের এসও তে আমাদের বলাই ছিল রিসেন্ট অথবা মানে রিসেন্ট হইতেছে গ্লোবাল অথবা আমাদের হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল ইস্যুতে ২ টা হচ্ছে ফোকাস দেওয়া হবে। একটা ইংরেজিতে একটা বাংলা। এটা বলাই ছিল। তাই না? তো দিয়েছে কি তারা রোল অফ মাইক্রো ক্রেডিট ইন পভার্টি অ্যালিভিয়েশন ক্ষুদ্র ঋণের ভূমিকা, হ্যাঁ? আমাদের দারিদ্রতা দূরীকরণে। আর বাংলাটা এসেছিল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজ। তো এইটা হচ্ছে জেনজি এবং হচ্ছে আ অগাস্টের পরে বা হচ্ছে জুলাইয়ের পরে এইটা কিন্তু হচ্ছে আমাদের খুব ট্রেন্ডিং একটা টপিক ছিল। তাই না? প্রচুর ট্রেন্ডিং একটা টপিক ছিল। এবং এটাও আসলে খুবই মানে ডক্টর ইউনূস সরকার যেহেতু হচ্ছে ক্ষমতায় আছে তো মাইক্রো ক্রেডিট, সামাজিক ব্যবসা তত্ত্ব এগুলা হচ্ছে হলো গিয়ে আমাদের হচ্ছে সবসময়ই আসলে ইম্পোর্টেন্ট। তাই না? তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন এবার দেখেন তাইলে কি আসবে? এবার হচ্ছে দ্যা ওয়ার্ল্ড অফ ৩-০ ঠিক আছে? তো ৩-০ টাইপের হচ্ছে টপিক হচ্ছে আপনাদের জন্য ইম্পোর্টেন্ট হইতে পারে। বা আরো ধরেন যে হচ্ছে আমাদের সাধারণত ২ টার ভিতরে একটা হচ্ছে আপনি ব্যাংকিং রিলেটেড পাবেন বা হচ্ছে ফাইনান্স অথবা ধরেন যে ইকোনমিক টাইপের হচ্ছে আ যে জিনিসগুলো আছে। ঠিক আছে? ইকোনমিক্স এইগুলা রিলেটেড হইতেছে আপনার হইতেছে মাস্ট হইতেছে একটা হচ্ছে ফোকাস আপনি পাবেন। আর আরেকটা ফোকাস পাবেন ধরেন যে হচ্ছে একটু আমার ইকোনমিক বা হচ্ছে ব্যাংকিং থেকেও আসতে পারে বা ধরেন যে হচ্ছে আপনার গণতন্ত্র, ধরেন যে হচ্ছে সুশাসন বা রিলেভেন্ট যত হইতেছে হচ্ছে টপিক আছে লাইক ধরেন যে হইতেছে হচ্ছে আমাদের এই যে প্রাইস হাইক, ঠিক আছে? আমাদের হইতেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে যে সমস্যা বা ধরেন যে হচ্ছে আপনার নারী উন্নয়ন বা হচ্ছে হলো গিয়ে আমাদের হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, ঠিক আছে? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো এই টপিক গুলোর উপর দেখবেন যে হচ্ছে একটা হচ্ছে ফোকাস দেওয়ার চেষ্টা করে, আরেকটা ফোকাস দেওয়ার চেষ্টা করে ব্যাংকিং অথবা ফাইন্যান্স থেকে। এটা বাংলাও হইতে পারে, ইংরেজিও হইতে পারে। ঠিক আছে? তো এইটা মোটামুটি হচ্ছে টেনডেন্সি থাকে আর্টস এবং আ এফবিএস ২ ক্ষেত্রেই দেখবেন যে এটা কমন ট্রেন্ড হচ্ছে ফলো করে তারা। ঠিক আছে? আচ্ছা। সো ফোকাস রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি জিনিস মাথায় রাখতে হবে? ফোকাস রাইটিং এর জন্য দেখেন আমাদের সবার আগে বুঝতে হবে ফোকাস রাইটিং দেয় কি? ওদেরকে একটা ফাইল দেখাই আমি। ফোকাস রাইটিং। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার তৈরি করতেছি আমি। এখানে দেখবেন যে হচ্ছে আমাদের এই যে বিআইবিএম এর আলোচিত টপিক গুলা, ব্যাংকিং এন্ড ডেভেলপমেন্ট থেকে হচ্ছে আমার বিআইবিএম থেকে কি টপিক আসছে। আমাদের হইতেছে এই এফবিএস থেকে দেখেন, এফবিএস হচ্ছে আমার গ্রামীণ সংস্থান, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে কৃষি ঋণের ভূমিকা। এটা কিন্তু হচ্ছে আমাদের এসেছিল। ঠিক আছে? এই যে এখানে হচ্ছে আমি টপিক বেস ভাগ করে রাখছি। সো আর্টস এবং এফবিএস নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে মেইন ডিল করা। সো আর্টস এবং এফবিএস হচ্ছে কিরকম হচ্ছে কোয়েশ্চেন করতেছে। দেখেন যে হচ্ছে আর্টসের থেকে বিগত বছরে যে জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ সালের হইতেছে নভেম্বরে আপনার ওয়েজার্নার বোর্ডে তারা দিয়েছিল। ঠিক আছে? তো ঐখান থেকে কিন্তু মোটামুটি আইডিয়া করা যাচ্ছিল যে এই রিলেটেড আপনি হচ্ছে কমন পেতে পারেন। গ্রামীণ সংস্কৃতি নিয়ে কিন্তু হচ্ছে তারা হচ্ছে হলো আপনার ওই যে টাইপিস্ট পদে হচ্ছে হলো আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দিয়েছিল। বাট আমার মনে হয় না গ্রামীণ সংস্কৃতি হচ্ছে আপনাদের জন্য অত বেশি ইম্পোর্টেন্ট। আপনাদের জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে এই টাইপের জিনিসগুলো। ঠিক আছে? লাইক হচ্ছে COP26 সম্মেলন যেরকম ছিল এরকম হচ্ছে লাইক পরিবেশ, জলবায়ু, নারী বা ধরেন যে হচ্ছে কোভিডের তখন হচ্ছে কোভিড ছিল। এখন ধরেন যে হচ্ছে বৈশ্বিক যে যুদ্ধ অবস্থা এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। এরপরে ধরেন যে হচ্ছে ১৮ সালের দিকে হচ্ছে ই-কমার্স এর একটা বুম হয়েছিল। ইভেলই ছিল ওই সময়ে। ওই সময় হচ্ছিল দারাজ-টারাজ হচ্ছে খুব বেশি পরিমাণে বুম করতেছিল। ওই কারণে অনেক বেশি রিলেভেন্ট ছিল, আসছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ওইটা ওই সময় হচ্ছে অনেক বেশি রিলেভেন্ট ছিল, আসছে। তাই না? মোটামুটি রিলেভেন্ট টপিক থেকে হচ্ছে আমাদের দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে? আর্টস সাধারণত সাম্প্রতিক মোটামুটি লেখা যায় এরকম টপিক থেকে দেখবেন যে আর্টস ফ্যাকাল্টির কোয়েশ্চেন গুলো হবে। এফবিএস কিরকম? এফবিএস একটু চেষ্টা করে আপনাদের হচ্ছে এই মানে ওই আর্টস আর এফবিএস এর ভিতর খুব বেশি ডিফারেন্স হয় না। বাট দেখেন কিরকম যে গুড গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর। আমার মনে হয় এইবারও এই টপিকটা থেকে আপনার কমন পড়তে পারে। গুড গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর এটা এফবিএস এর খুবই পছন্দের টপিক এবং গুড গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর এটা বর্তমানে সবচেয়ে আলোচিত জিনিসগুলোর ভিতরে একটা। মানে আমরা দেখতেছি যে সুশাসনের অভাবে আমাদের ব্যাংকগুলোর কি অবস্থা, তাই না?
ওই জায়গা থেকে চিন্তা করলে এটা খুবই, খুবই, খুবই ইম্পোর্টেন্ট টপিক। এবং একটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস দেয় যে এক্সপেরিয়েন্স অফ ইউর স্টুডেন্ট লাইফ এরকম একটা কোয়েশ্চেন আসছে। এরপরে ধরেন যে হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড কনজারভেশন, এনভায়রনমেন্টকে করা। এরপর ধরেন যে হচ্ছে হলো গিয়ে আমাদের সুশাসন প্রতিষ্ঠায় হইতেছে অপোজিশনের ভূমিকা। এইটা কিন্তু হচ্ছে আমাদের এখন আলোচিত টপিক একটা। ঠিক আছে? যে অপোজিশন হচ্ছে কিভাবে হেল্প করে বা আমাদের হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র এবং সুশাসন এই ২ টা আমাদের সব ক্ষেত্রে এখন ইম্পোর্টেন্ট। যেকোনো চাকরির পরীক্ষা যেকোনো জায়গায় সুশাসন এবং গণতন্ত্র রিলেটেড হচ্ছে একটা ভালো আইডিয়া নিয়ে না যাওয়া মানে আমার সুইসাইডাল একটা ইয়াতে পড়ে যাওয়া। এরপরে আমাদের কি আসতেছে গ্রামীণ সংস্কার কর্মসংস্থান বৃদ্ধিতে কৃষি ঋণের ভূমিকা। এরপর ধরেন যে হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট এ কি করে। এই যে দেখেন ইস্যু অফ গুড গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর আবার আসছে ঢাকা ব্যাংকে। ঠিক আছে? ফিউচার অফ ই-কমার্স, অ্যাবিউস অফ ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি। এরপর ব্যাংকিং খাতে গিয়ে তারল্য সংকট ও তার প্রতিকার। এটাও কিন্তু এখন রিলেভেন্ট টপিক। ঠিক আছে? এরপরে ধরেন যে হচ্ছে আমাদের মডার্ন যেই আ পপুলা পপুলা কি বলে এটার? পপুলেশনের আরবানাইজেশন যে হচ্ছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে আনপ্ল্যান্ড হওয়ার কারণে কি প্রবলেম হচ্ছে? আমাদের হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট এর রোল কি? এটা মনে হয় ৩ বার আসলো এফবিএস এ। এরপর দেখেন যে হচ্ছে আমার এজেন্ট ব্যাংকিং ওই সময়ে রিলেভেন্ট ছিল। এখন এজেন্ট ব্যাংকিং রিলেভেন্ট না। আপনাদের জন্য মেক্সিমাম যেটা রিলেভেন্ট হইতে পারে সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ওইটা হচ্ছে রিলেভেন্ট হইতে পারে। বাট হচ্ছে এজেন্ট ব্যাংকিং এখন কোনোভাবেই রিলেভেন্ট না। এজেন্ট ব্যাংকিং মোটামুটি হচ্ছে আমাদের বলা যায় যে একটা ব্যর্থ টাইপের একটা আমাদের প্রচেষ্টা। মানে যেই পরিমাণ সেটার হচ্ছে ছিল সেটা কিন্তু হয় না। এবং দেখেন আমাদের গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে কৃষি ঋণের ভূমিকা, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা। কাছাকাছি জিনিস কিন্তু ঘুরে ফিরায় দেয়। ঠিক আছে? ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে ব্যাংকের ভূমিকা। সো এই যে আমাদের হইতেছে যে মাইক্রো ক্রেডিটের কারণে হচ্ছে আমাদের দারিদ্র্যতে ভূমিকা রাখে। মানে আমি আপনাদের বুঝাইতে পারছি কিনা যে আমাদের কিন্তু টপিক খুব বেশি না। আমরা আউলা-ঝাউলা পড়ি বাজার থেকে একটা ফোকাসের বই কিনে আইনা দেখি যে মানে ৬০-৭০ টা হচ্ছে ফোকাস দিয়ে রাখা। আউলা-ঝাউলা পড়ে হচ্ছে হলো আমরা এক্সাম হলে মেস আপ করে ফেলি। কিন্তু আমাদের এখানে মেইন জিনিস কি আমাদের অল্প কিছু টপিক আমাদের বেসিক জানতে হয়। বেসিক জানা মানে কি? আমাদের হচ্ছে ব্যাংকের ভূমিকা সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আমি এখানে হচ্ছে করছি। মানে কিছু যেমন মনে করেন যে বাংলাদেশের ব্যাংকিং ইন বাংলাদেশ এই রিলেটেড হচ্ছে হলো গিয়ে আপনার বেসিক কিছু তথ্য আপনাদের মাথায় রাখা যাতে করে হচ্ছে আপনাদের হচ্ছে মানে এক্সাম হলে যেটা মেইন সমস্যা হয় আপনি কমন পড়ছে ফাটায় ফেলবো কিন্তু আপনি লিখতে পারতেছেন না। কলম দিয়ে ভাই লেখা বাইর হয় না। এটা বিপদ না? তাই না? তো এই যে দেখেন আর্টস ফ্যাকাল্টিতে ২১ শতকের ব্যাংকিং সেবা, এরপর 50 ইয়ার্স অফ ব্যাংকিং আর্টস ফ্যাকাল্টি হচ্ছে হলো গিয়ে এটা এবার হচ্ছে দিচ্ছে। ঠিক আছে? ইকোনমিক ডেভেলপমেন্ট এ হইতেছে হচ্ছে আপনাদের এইটা মনে হয় ৫-৬ বার আসছে এবং হচ্ছে প্রত্যেকটা ফ্যাকাল্টি হয়তো এটা কভার করছে যে হচ্ছে আপনার ইকোনমিক গ্রোথ এর জন্য ব্যাংক অথবা কমার্শিয়াল ব্যাংক এটা হচ্ছে ভূমিকাটা কিরকম। ঠিক আছে? এরপরে হচ্ছে রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা মনে হয় আমার ৫-৬ বার আসছে। প্রত্যেকটা ফ্যাকাল্টি হচ্ছে এই টাইপের হচ্ছে রচনা কিন্তু বা ফোকাস কিন্তু আপনাদের দিছে। গুড গভর্নেন্স ইন ব্যাংকিং বারবার করে আসতেছে। ২ বার হচ্ছে আমরা এফবিএসই দেখলাম ২ বার আসছে। এজেন্ট ব্যাংকিং এটা হচ্ছে আমাদের জন্য আপাতত ইস্যু না। ব্যাংকিং এবং ডেভেলপমেন্টের সাথে হচ্ছে রিলেটেড জিনিসগুলা কি? লাইক হচ্ছে আয় বৈষম্য দূরীকরণে কি ভূমিকা রাখতে পারে? এরপরে রুরাল বাংলাদেশ, গ্রামীণ কর্মসংস্থানে বা গ্রামীণ উন্নয়নে ব্যাংকের ভূমিকা এই টাইপের যে টপিক গুলো আছে। বাংলাদেশের রুরাল ডেভেলপমেন্ট এবং পভার্টি রিডাকশন এর যে জার্নি বিআইবিএম এর হচ্ছে টপিক ছিল এটা। গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে গ্রামীণ উন্নয়ন আবার ঘুরে ফিরে আসতেছে। কৃষি উন্নয়নে ব্যাংকের ভূমিকা ঘুরে ফিরে আবার একই জিনিস আসতেছে। ঠিক আছে? ব্যাংকিং এবং রুরাল ডেভেলপমেন্ট। এভাবে দেখবেন যে হচ্ছে এই ইকোনমি, ইনোভেশন, ব্লু ইকোনমি এগুলা কিন্তু হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড কিছু জিনিসগুলো আপনার বারবার ঘুরে ফিরে আসতেছে। আরেকটা টপিক আপনাদের কি কভার করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইনফরমেশন এবং টেকনোলজি। ইনফরমেশন এবং টেকনোলজিতে হচ্ছে আমাদের মানে ব্যাংকিং সেক্টরের ভূমিকা, ই-কমার্স এর ভূমিকা, সাইবার ক্রাইম, এরপরে হচ্ছে ইউস অ্যান্ড অ্যাবিউস অফ ইন্টারনেট, এরপর সোশ্যাল মিডিয়ার হইতেছে যেই নেক্সট ওয়েভ আছে, সোশ্যাল মিডিয়া রিলেটেড হচ্ছে দেখবেন যে কোনো না কোনো জিনিস। আমি যে খালি এগুলা ফোকাসের জন্য পড়াইতেছি তা না। এগুলা সম্পর্কে আপনাদের একটা বেসিক আইডিয়া যদি না রাখেন দেখবেন যে এই সেম টপিক থেকে আপনাদেরকে প্যাসেজ দিবে। ঠিক আছে? এই সেম টপিক থেকে আপনাদেরকে ট্রান্সলেশন দেওয়া হবে। এই সেম টপিক থেকে হচ্ছে আপনাদেরকে আম আপনাদের আর কি আছে প্রিসি দেওয়া হবে। সেম টপিক। আপনার নতুন করে কিছু পড়তে হবে না। আর ঘুরে ফিরে হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যু, আমাদের হচ্ছে বাংলাদেশে ব্যাংকিং এর অবস্থা, আমাদের ইনফরমেশন টেকনোলজি, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের নারী, আমাদের হচ্ছে রিসেন্ট কিছু অ্যাফেয়ার্স দেখেন রিসেন্ট অ্যাফেয়ার্স এর ভেতর কি আসতেছে? লাইক হচ্ছে আমাদের এই যে ব্রেক্সিট ইস্যু যেটা তখন হচ্ছে ইম্পোর্টেন্ট ছিল। ডেট ক্রাইসিস, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। এটা হচ্ছে আগের মানে আমি আগের যত কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে আপনাদের জন্য সর্ট করে নিয়ে আসছি। এবং এগুলার হচ্ছে হলো গিয়ে আমি শিট বানাচ্ছি। এগুলো খুব শীঘ্রই পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো আছে এগুলা কি এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ওটা হচ্ছে ওই সময়ের জন্য রিলেভেন্ট টপিক ছিল। তাই না? বাংলাদেশ হচ্ছে মিডল ইনকাম কান্ট্রি ২০১৮ সালের দিকে তখন রিলেভেন্ট টপিক ছিল এইটা। আপনাদের জন্য তাহলে রিলেভেন্ট টপিক কি এই মুহূর্তে? আপনাদের জন্য রিলেভেন্ট টপিক হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন যেটা হচ্ছে আমরা আগামী বছর নভেম্বরে আমরা করতে যাচ্ছি। ঠিক আছে? সো এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের জন্য কতটা ইম্পোর্টেন্ট, আমাদের কি চ্যালেঞ্জ আসতেছে, আমাদের আরএনডি সেক্টর থেকে শুরু করে অন্যান্য সেক্টর হচ্ছে কি চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং আমাদের প্রস্তুতিটা কিরকম। খুব একদম ডিটেইলড হচ্ছে একটা ধারণা নিয়ে হচ্ছে আপনার এক্সাম হলে ঢোকা লাগবে।
ঠিক আছে? এরপর দেখেন সিঙ্গেল ডিজিট যে সুদের ৬-৯ ছিল একসময়। ঠিক আছে? ওইটা এখন হচ্ছে স্মার্ট রেট হয়ে গেছে। তো এখন আপনাদের হচ্ছে সিঙ্গেল ডিজিট না পড়ে আপনাদের হয়তো এখনকার রিলেটেড যেই ইস্যু গুলা আছে, সেই ইস্যু গুলা পড়তে হবে। রাশিয়া ইউক্রেন হচ্ছে কনফ্লিক্ট নিয়েও কিন্তু হচ্ছে আপনার আসছে। বিশ্ব মন্দা ওই যে আপনাদের হচ্ছে গ্লোবাল যে রিসেশন ছিল ওই সময় এটা আসছে। রোহিঙ্গা সমস্যা এবং বৈশ্বিক প্রতিরোধ। রোহিঙ্গা সমস্যা মানে এখনো হচ্ছে আপনার জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো এছাড়া হচ্ছে আপনার জন্য কি ইম্পোর্টেন্ট হইতে পারে? যেমন মনে করেন যে রিলিজিয়াস এক্সট্রিমিজম হচ্ছে এই মোমেন্টে হচ্ছে আপনাদের জন্য একটা ভালো টপিক হইতে পারে। বা আপনাদের জন্য সুশাসন তো হচ্ছে হলো গিয়ে এখন মানে মাথা নষ্ট টপিক। এরপরে হচ্ছে হলো গিয়ে আপনাদের জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা বা জাতি গঠনে হচ্ছে আপনার তরুণ সমাজের ভূমিকা বা হচ্ছে হলো গিয়ে আপনার যদি জাতির যদি আপনি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে চান, তাহলে কিভাবে হইতেছে হচ্ছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট করা যায়, আমাদের তরুণ সমাজকে কিভাবে শিক্ষিত করা যায় বা তাদের জন্য হচ্ছে আমরা কি পলিসি গ্রহণ করতে পারি যাতে করে তারা হচ্ছে আরো বেটার ওয়েতে হচ্ছে আমাদেরকে সার্ভ করতে পারে। তাই না? এই ইস্যু গুলা দেখবেন যে হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। মানে রিসেন্ট এর থেকে আপনারা একটা কমন পাবেন 100% সিউর আরেকটা কমন পাচ্ছেন। হোপফুলি আপনাদের হচ্ছে ব্যাংকিং ডেভেলপমেন্ট, ইকোনমিক্স ওই রিলেটেড ১ম যে ৩ টা টপিক দেখালাম ওগুলা। এগুলা ছাড়াও হইতেছে টুকটাক জিনিস চলে আসে মাঝে মধ্যে লাইক পোশাক শিল্প নিয়ে চলে আসে। বাংলাদেশের ইজ অফ ডুইং বিজনেস সূচকে হচ্ছে হলো গিয়ে ওই সময়ের রিপোর্ট দিয়েছিল। তো ওই সময়ের হচ্ছে একটা ফোকাস আসছে বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্ট টা কিরকম। ঠিক আছে? আপনাদের জন্য যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এ আপনার আসতে পারে যে জেনারেশন জি হচ্ছে পরীক্ষায় আসছিল। এরপর হচ্ছে আমার নেসিটি অ্যান্ড চ্যালেঞ্জ অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এরপর ধরেন যে রোল অফ ইয়ুথ ইন নেশন বিল্ডিং। এই টাইপের যে জিনিসগুলো রোল অফ অপোজিশন ইন ডেমোক্রেসি এগুলো হচ্ছে বিগত বছরে আসছে, সামনেও আসতে পারে। আর কিছু আলোচনা টপিক থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে। বাট আমার মনে হয় না এগুলো আসবে। কারণ ওখানে বলাই আছে রিসেন্ট এবং আপনার যে টপিক গুলো আছে মানে রিসেন্ট এবং রিলেভেন্ট যে টপিক সেগুলো দেওয়ার জন্য। সো ফুড নিউট্রিশন, আরবানাইজেশন এইটা আসলে হচ্ছে খুব বেশি চর্চিত বা আলোচিত ভিতরে আসলে পড়ে না। ঠিক আছে? নারীর উন্নয়ন হইতেছে আজীবনী আলোচিত। নারীর উন্নয়ন সবসময় পড়ে যেতে হয়। যেকোনো পরীক্ষায় আপনার নারীর উন্নয়ন পড়ে যেতে হবে। এবং ফাইনালি হইতেছে হচ্ছে আমাদের যে মিসেলেনিয়াস কিছু ক্রীড়াঙ্গন, ভুগি-চুগি এগুলো হচ্ছে আমরা বাদ দিতে পারি। ঠিক আছে? এগুলো হচ্ছে আসে না। যাক এগুলো হচ্ছে আমরা টোটাল একটা সাজেশন দিব। ওসিআরসির জন্য একদম সলিড সাজেশন দিব। মানে সাজেশনটা কিরকম হবে? আপনাদের এমনভাবে হচ্ছে জিনিসটা দেখানো হবে যাতে হচ্ছে আমাদের ট্রান্সলেশন থেকে শুরু করে সবকিছু কভার হয়। আমাদের প্যাসেজও কভার হবে। একই পড়া। তাই না? প্যাসেজকে মানে আমার প্যাসেজ বা ট্রান্সলেশন কেন জরুরি? কারণ হইতেছে আমাদের এই যে জিনিসগুলো এগুলোর ভিতরে কিছু টেকনিক্যাল ওয়ার্ডস আছে। তাই না? লাইক ডেমোক্রেসির ভিতরে হচ্ছে আপনি ট্রান্সপারেন্সি ওয়ার্ডটা পাবেন। তো ট্রান্সপারেন্সি মানে কি? স্বচ্ছতা। অ্যাকাউন্টেবিলিটি মানে হইতেছে হচ্ছে জবাবদিহিতা। রেসপন্সিভনেস মনে করেন যে হচ্ছে হলো আমরা যত দ্রুত মানে হচ্ছে আপনার সাড়া দান বা এই টাইপের কিছু একটা বা রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার দায়িত্বশীলতা। ঠিক আছে? পার্টিসিপেশন মানে পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ। এক্সাক্ট যে এই ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলোর এক্সাক্ট বাংলাটা দিতে হয়। নাহলে হচ্ছে আপনার নাম্বার অনেক কমে আসে ট্রান্সলেশনে। ঠিক আছে? তো এই রিলেটেড হচ্ছে হলো গিয়ে আপনাদের একসাথে যদি পড়ে ফেলতে পারি আমরা বাংলা এবং ইংরেজি ফোকাস। এইটা এমনভাবে আমরা পড়াশোনা করব যেহেতু সময় কম এবং এটাই টেকনিক। এমনভাবে পড়াশোনা করব যে আমাদের প্যাসেজ থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মানে আপনাদের প্যাসেজে কেন দরকার? কারণ প্যাসেজ হচ্ছে ওই অল্প সময়ের ভিতরে যদি সলভ করতে চান এবং আপনার আউট অফ নোহোয়্যার একটা টপিক আসে বা ওই টপিক আপনি জানেন, বুঝেন সবই ঠিক আছে। কিন্তু ওই টপিক ইংরেজিতে যে লেখা আছে সেটা পড়ে আপনি ডিকোড করতে প্রবলেম হবে যদি ওইটা সম্পর্কে আপনার ভালো আইডিয়া না থাকে। আপনার ধরেন যে হচ্ছে খুবই ইজি টপিক নিয়ে কোয়েশ্চেন আসলো। বাট আপনি পারবেন না কেন? কারণ ওই রিলেটেড যে ওয়ার্ড গুলো বা ওই রিলেটেড যে পড়াশোনা সেটা আপনি হয়তো করে যান নাই বা করছেন হচ্ছে বাংলায়, আসছে হচ্ছে ইংরেজিতে। এক্সাক্ট হইতেছে আপনি ধরতে পারতেছেন না যে আসলে কি চাচ্ছে। তাই না? তাহলে এই কারণে হচ্ছে আমাদের কিন্তু পড়াশোনা একটাই। এক পড়া দিয়ে আমাদের ফোকাস থেকে শুরু করে এই ২০০ মার্কের সবকিছু আমাদের কভার করতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ফোকাস রাইটিং সম্পর্কে হয়তো একটা ভালো আইডিয়া দিতে পারছি। সো ফোকাস রাইটিং এর ক্ষেত্রে কি হয়? ফোকাস রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ভূমিকা এবং উপসংহার দিতে হবে মাস্ট। উপসংহার অনেকেই আছে লিখতে ভরায় ফেলছে চ্যালেঞ্জেস দিয়ে লাস্টে উপসংহার লেখারই টাইম পায় নাই। ভাই যখনই খাতা টানাটানি শুরু হইছে বা যখন আর ২-৩ মিনিট বাকি আছে আমাদের উপসংহারটা লিখতে হবে এবং উপসংহারটা হচ্ছে সুন্দর করে লিখতে হবে। ফোকাস রাইটিং এর সবচেয়ে বেশি যদি আমি বলি যে কোন প্যারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি হয়তো বলব যে উপসংহারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ মেক্সিমাম পোলাপান উপসংহারই টানতে পারে না। ঠিক আছে? তাহলে এখান থেকে হয়তো আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারছি যে হচ্ছে উপসংহার বা হচ্ছে বা সোজা বাংলায় আমাদের হচ্ছে কিভাবে হচ্ছে এটা কভার করতে হয়। হ্যাঁ? আমি যদি একটু দেখাই। মানে হচ্ছে আমাদের একটা ফোকাস রাইটিং এর কিছু পার্ট থাকে। ফোকাস রাইটিং এর কিছু পার্ট থাকে। যেমন মনে করেন যে আমাকে বলল যে ব্যাংকিং এবং রুরাল ডেভেলপমেন্ট নিয়ে ফোকাস লিখতে। সো আমি অবশ্যই শুরুতে ইন্ট্রোডাকশন দিব। যে ইন্ট্রোডাকশন এ আমাদের ব্যাংকিং অথবা রুরাল ডেভেলপমেন্ট এর সংজ্ঞাটা থাকবে না। আমার সেখানে একটা কোটেশন থাকতে পারে। আমার সেখানে হচ্ছে একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কোনো একটা স্পিচ থাকতে পারে যে বাংলাদেশ হচ্ছে ওভার দ্য ইয়ার্স রুরাল ডেভেলপমেন্ট এর জন্য সারা বিশ্বে একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এইভাবে করে আমি ইন্ট্রোডাকশনটা দিব। আমি রুরাল ডেভেলপমেন্ট এর সংখ্যাটা বা সংজ্ঞাটা ওখানে আমি দিব না। আমি কোথায় দিব? আমি সেকেন্ড প্যারায় কিন্তু এই জিনিসটা হচ্ছে নিয়ে আসবো। যে রুরাল ডেভেলপমেন্ট কি জিনিস? সেটা কেন ইম্পোর্টেন্ট? লাইক সেটার কনস্টিটিউশনাল এবং হিউম্যানিটেরিয়ান সিগনিফিকেন্সটা কি?
সো কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স আপনি দেখেন, আপনি যে লেখেন, আপনারা যে হচ্ছে আমার কাছে বলেন যে ভাই আমি আজ পর্যন্ত ৫টা ব্যাংকের রিটার্ন দিছি, আমার একটা চাকরিও হয় নাই। একটা ভাইবা ডাক পাইছিলাম, আমি ভাবছিলাম চাকরিটা হয়ে যাবে, সেটাও আমার হয় নাই। কারণ কি? কারণ আপনারা সাজাতে পারেন না। রুরাল ডেভেলপমেন্ট নিয়ে লেখছে, আরে ফাটায় ফেলবো আমি। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি এই সেই লেখা টেখা, এই উন্নয়ন করতে হবে, এই করতে হবে, গ্রামে কারেন্ট দিতে হবে, এই শব্দে ভরায় ফেলছে। আপনাদের লেখায় আপনার মার্ক কেন কম পাচ্ছেন? কারণ আপনাদের স্ট্রাকচার না। আমি দেখেন, আমি হইলে আপনার জায়গায় হলে কি লিখতাম? আমি রুরাল ডেভেলপমেন্ট কি জিনিস সেটা হচ্ছে সংজ্ঞা দিতাম, এবং সেইটার কনস্টিটিউশনাল যে হচ্ছে রেফারেন্সটা দেওয়া আছে, খুব সম্ভবত ১৪ নাকি ১৫। ১৫ হচ্ছে মৌলিক সংস্থান, ১৪ হচ্ছে আপনার গ্রামীণ ও কৃষি উন্নয়ন। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আপনার যে ১৬ নাম্বার খুব সম্ভবত শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তি। আমাদের হইতেছে এই যে ১৪, ১৫, ১৬ এই ৩ টা কনস্টিটিউশনাল জিনিস টানতে হবে। বিশেষ করে ১৪ র উপরে গুরুত্ব দিতে হবে। যে এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন আমাদেরকে বলছে যে মৌলিক চাহিদা পূরণ করবে, এবং হচ্ছে যে গ্রামের যত উন্নয়নের জন্য যা মানে শহরের যত সুযোগ সুবিধা আছে সেগুলো গ্রামে দেওয়ার জন্য মানে সর্বদা হচ্ছে সচেষ্ট থাকবে। এটা কিন্তু হচ্ছে আমাদের একদম কনস্টিটিউশন স্পষ্ট বলা আছে। তাই না? সেই গ্রাউন্ডে আমার লিখতে হবে। আমাদের হিউম্যানিটেরিয়ান সিগনিফিকেন্স কি? সেখানে মনে করেন যে আমাদের এই যে ইউনাইটেড নেশনস যেটা হচ্ছে হিউম্যান রাইটস ডিক্লারেশন যেটা, সেখানেও দেখবেন যে হচ্ছে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা হচ্ছে আমাদের হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট এটা কিন্তু বলা আছে। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের ভিতরে হচ্ছে বলা আছে। ৩-0 তত্ত্বের ভিতরে দেখবেন যে হচ্ছে আপনার বলা আছে জিরো হাঙ্গার, জিরো আনএমপ্লয়মেন্ট। এই ২ টা কিন্তু কি? এই ২ টা কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বা রুরাল ডেভেলপমেন্টের জন্য এটা খুবই জরুরি একটা ইয়া। তো সবকিছু আপনার রেফারেন্স এখানে টানতে হবে যে এটা কেন জরুরি এবং এটা কেন রিলিভেন্ট। ঠিক আছে? এরপরে যে হচ্ছে আপনি লিখবেন কি? যে রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশে কেন জরুরি? ঠিক আছে? যে হচ্ছে আমাদের মানে আমাদের জীবনমান উন্নয়ন, আমাদের হচ্ছে আয় বৈষম্য দূরীকরণ বা হচ্ছে আমাদের সার্বিক যে উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি পার্সপেক্টিভ থেকে আপনার মনে হয় যে রুরাল ডেভেলপমেন্টটা জরুরি? ঠিক আছে? এরপরে আপনি লিখবেন কি? আপনি লিখবেন যে আমাদের ব্যাংক কি করতেছে? ব্যাংক হইতেছে আমাদের যে ৳১০ হইতেছে ৳১০, ৳৫০, ৳১০০ ৩ টা স্কিম আছে। এই সামান্য কিছু টাকা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের কি ব্যাংক কি করছে? আমাদের হচ্ছে রুরাল বা হচ্ছে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা রাখছে। বা হচ্ছে আমাদের আ মানে আমাদের হইতেছে ওই যে কি বলে এটারে? সার্কুলার আরকি। ঠিক আছে? মানে সার্কুলেশন হয় লোন, হ্যাঁ? বারবার সার্কুলেশন মানে একটা ফান্ড দিয়েছে, সে ফান্ডটা হইতেছে যে বারবার সার্কুলেট হবে। অর্থাৎ হচ্ছে আদায় হবে, ওইটাই আরেকটা হচ্ছে গরিব মানুষকে হচ্ছে ঋণ দেওয়া হবে। সার্কুলেট করে হচ্ছে ঋণের জন্য মানে অর্থায়ন খুব সম্ভবত। ঠিক আছে? সো অর্থায়ন তহবিল হচ্ছে সৃষ্টি করা হইছে, এবং আরো যে বিষয়গুলো যে ব্যাংক হইতেছে এইসব জায়গায় ভূমিকা রাখতেছে। ব্যাংক হইতেছে হচ্ছে কি করতেছে? আমাদের গ্রামে যেই পণ্যটা এসএমই শিল্প বা গ্রামে যে পণ্যটা উৎপন্ন হলো সেটা বাইরে যাওয়ার জন্য কি করা লাগে? ব্যাংকের হেল্প নেওয়া লাগে। ব্যাংকিং চ্যানেলই তো হচ্ছে আমাদের বৈদেশিক আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট ২ টাই হয়। তাই না? সো এই ২ টাই হচ্ছে না আপনাদের ব্যাংকের মাধ্যমে হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু গুলো। তো এই জায়গা থেকে হচ্ছে ব্যাংক হইতেছে কি রুরাল ডেভেলপমেন্ট এ কি অবদান রেখে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার জন্য একটা কনটেন্ট। এরপরে আমরা কি চ্যালেঞ্জেস ফেস করতেছি এবং এই চ্যালেঞ্জেস দূর করার জন্য আমাদের কি রিকমেন্ডেশন আছে। লাইক হইতেছে এখনো হইতেছে বাংলাদেশের মানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের একটা পার্সেন্টেজ হয়তো আপনি দিতে পারেন। ভাইয়া কথাটা মানে একটা কেটে বিশাল কেটে অংশ এখনো আসছে। বাইরে আছে। আমাদের এমএফএস অন এভরিথিং মিলিয়ে খুব সম্ভবত সংখ্যাটা ২৫ পয়েন্ট সামথিং। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাংকিং চ্যানেল বা কোনো না কোনো একটা ফরমাল চ্যানেলের ভিতরে আছে। ইনক্লুডিং বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ? বা এজেন্ট ব্যাংকিং সব স্যার মিলায় অডিও হয়তো প্রবলেম আপনার হয়তো হচ্ছে। ২৫% মানুষ আছে। এরপরে ইন্টারনেটের আওতায় আছে কত? হয়তো ৪৮% মানুষ আপনি পাবেন। ঠিক আছে? তাহলে এই চ্যালেঞ্জেস গুলা কি আমাদের হচ্ছে সেগুলো থেকে উত্তরণের ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন কি? মানে আমাদের আরো কিভাবে সহজীকরণ করা যায়? আমাদের কিভাবে প্রবাসী মানে আমাদের একটা বড় অংশ যেহেতু প্রবাসে থাকে, তো প্রবাসী আয়টা হচ্ছে কিভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হুন্ডি না করে ব্যাংকিং চ্যানেলে কিভাবে কি করা যাচ্ছে? তাই না? এই রিলেটেড হচ্ছে রিকমেন্ডেশন দিলাম। ফাইনালি হচ্ছে আমাদের একটা কনক্লুশন টানতে হবে যে আমাদের যদিও অনেক চ্যালেঞ্জেস আছে বাট হচ্ছে হলো গিয়ে আমাদের হচ্ছে এগুলো ওভারকাম করা পসিবল, এবং আমরা হইতেছে হোপফুলি হচ্ছে আমরা যে সামনে যে এলডিসি গ্র্যাজুয়েট করতেছি সেটা সেটা যদি আমার সাস্টেনেবল ওয়েতে হচ্ছে আমাদের সেটা ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের রুরাল ডেভেলপমেন্টকে অবজ্ঞা করে আমরা এটা পারবো না, এবং আমাদের সবার জন্য এই বিষয়ে সচেতন হওয়া, এবং হচ্ছে আপনার কোনো একটা মতামত বা কিছু একটা দিয়ে আপনি এখানে কনক্লুশন টেনে দিলেন। ঠিক আছে? মাথা নষ্ট লেভেলের আপনি এরকম ভাবে লেখেন, আমার গ্যারান্টি যে আমি নিজে চোখে দেখছি যে ২৭-২৮ পর্যন্ত হচ্ছে আমাদের এই ব্যাংকের যে ৩৫ এর ২৭-২৮ পর্যন্ত কিন্তু উঠে। 30 তে কত উঠে? 30 ধরেন যে ২৩, ২৪, ২৫, ২৪, ২৫ এই লেভেলে হচ্ছে উঠতে পারে। আর ২৭-২৮ পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার ইয়াতে উঠে, ৩৫ এ উঠে। তাই না? তো ওই লেভেলের হচ্ছে যদি আপনার লেখা লিখতে হয় বা এট লিস্ট আপনার মেক্সিমাম টার্গেট থাকে ১৬-১৭, কোনমতে ১৮ পাইলে আমি আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। বাট আপনার যে এখানে ৬-৭ মার্ক আপনি পিছায়া যাবেন, এই ৬-৭ মার্ক তো হচ্ছে আপনি একটা ম্যাথ করে আপনাকে ওকে পিছনে ফেলতে হবে। অর্থাৎ না যে হচ্ছে ৪ টা ম্যাথ পারছে তার পিছনে ফালাইতে হলে আপনার ৫ টা ম্যাথ পারতে হবে। বা ৫ টা ম্যাথ পেরেও হচ্ছে পসিবল হবে না। আবার কি ২ টা ফোকাস। তো ২ টা ফোকাসে যদি আপনি ৭-৭ ১৪ মার্ক পিছায়া যান, আপনি কোন কিছু দিয়ে তারা হচ্ছে বিট করতে পারবেন না। তাই না? তো ফোকাসে এই জিনিসগুলার কোনো স্ট্রাকচারড ওয়েতে না মানে লিখার কোনো বিকল্প নাই।
আপনার লিখতেই হবে স্ট্রাকচারড ওয়েতে। এবং এগুলো হচ্ছে হলো আপনাদেরকে সবার আগে কি করতে হবে? ব্রেইনস্টর্মিং করতে হবে। একটা জিনিস আপনার হুবহু কমন পড়বে না। হয়তো যখন আপনি উপরে গেছেন যে গ্রামীণ উন্নয়নে ব্যাংকের ভূমিকা। আপনার আসলো যে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যাংকের ভূমিকা। কাছাকাছি টপিক 100% হয়তো মিলবে না। সেক্ষেত্রে হইতেছে আপনি কিভাবে ব্রেইনস্টর্মিং করে হচ্ছে কিভাবে সাজাবেন, তাই না? তো শুরুতে আমাদের যদি এরকম ভাবে হচ্ছে আমরা পড়াশোনা করি, যখন পড়াশোনা করব, আমাদের কি জিনিস আমি কভার করব, এটা যদি মাথায় রেখে এরপর হচ্ছে পড়াশোনা করি, ব্রেইনস্টর্মিং করি, দেখবেন যে এক্সাম হলো অটোমেটিক হচ্ছে আমাদের এই জিনিসগুলো চলে আসবে এবং স্ট্রাকচারড ওয়েতে চলে আসবে। আমাদের মেক্সিমাম সমস্যা আমরা প্রচুর পড়ি, স্ট্রাকচার মানে স্ট্রাকচারটা মেইনটেইন করে যাই না, বা আমি কি আমার প্ল্যানটা কি? গেম প্ল্যানটা কি? কোন গেম প্ল্যান নাই। ধুমায়া পড়ে গেছি। সব জানি আমি। ঠিক আছে? একদম হইতেছে একটা ফোকাস রাইটিং এর বই কিনছি শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন লাইন নাই যে আমি পড়ছি। আমার থেকে বেশি কেউ জানে না। ডাটা চার্ট কোটেশন পুরো ভরায় ফেলছি। ডাজন্ট ম্যাটার। আপনার হচ্ছে আপনার স্ট্রাকচারই ঠিক নাই। আপনি হচ্ছে সুন্দরভাবে আর্টিকুলেট করতে পারেন নাই। কোন কিছু ম্যাটার করবে না। আপনি দেখবেন যে একটা এভারেজ ১৬-১৭ টাইপের ১৫ টাইপের একটা মার্ক পেয়ে আপনি বসে আছেন। আর আপনার থেকে কম পড়াশোনা করে, হ্যাঁ, একটা মানুষ হয়তো স্ট্রাকচারড ওয়েতে লেখছে, সে হয়তো ২০, ২১, ২২ পর্যন্ত পাবে। আর যারা হচ্ছে সুন্দরভাবে লেখছে তারা ২৫, ২৬, ২৭ ও পেতে পারে। ঠিক আছে? আশা করি ফোকাসের ফুল একটা আইডিয়া আমি দিতে পারছি। ফোকাস নিয়ে আরো কথা আছে যে ফোকাস রাইটিং হচ্ছে আপনাদের জন্য যদি হচ্ছে ফিক্স করে দেয় জায়গা, ৩ পৃষ্ঠা অথবা ৪ পৃষ্ঠা হতে পারে। সো আপনাদের যেটা করা উচিত, আপনাদের হইতেছে ৪ পৃষ্ঠা করে প্র্যাকটিস করা উচিত। আমার মনে হয় না ৪ পৃষ্ঠার বেশি জায়গা থাকবে। বা ৪ পৃষ্ঠা মানে জায়গা যদি নির্দিষ্ট নাও থাকে, আপনি ৪ পৃষ্ঠার বেশি মেক্সিমাম মানুষই লিখতে পারে না। হাতের লেখা অত ফাস্ট না। বা যাদের হাতের লেখা হচ্ছে আলুর মতো বড়, বড় তাদের হচ্ছে ৫-৬ পৃষ্ঠা লাগে। যাদের লেখা আলুর মতো বড়, বড় তারা ভাই একটু সুন্দর করে হচ্ছে হাতের লেখা প্র্যাকটিস করেন। একটু সাইজে নিয়ে আসেন লেখাগুলা। ঠিক আছে? আপনাদের হচ্ছে এই পরিষ্কার হাতের লেখা লাগবে। আমি বলতেছি না হাতের লেখা সুন্দর লেখা লাগবে। আমি বলতেছি হাতের লেখা পরিষ্কার হওয়া লাগবে, আকর্ষণীয় হওয়া লাগবে, শব্দচয়ন যথাযথ হইতে হবে। ঠিক আছে? শব্দচয়ন বলতে কি? আমি গতদিন ক্লাস নিয়েছি, গতদিন হচ্ছে লিঙ্কার্স এর ক্লাস নিয়েছি। এরকম করে আপনাদের ভোকাব এবং হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ডস গুলো ইউস করা শিখতে হবে। আপনাদেরকে ইডিয়মস এন্ড ফ্রেজ ইউস করা শিখতে হবে। ঠিক আছে? এগুলা হচ্ছে আপনাদেরকে ক্যাচি করবে বা হচ্ছে আকর্ষণীয় করে তুলবে। তাই না? এরপরে মনে করেন যে আপনাদেরকে টেকনিক্যাল শব্দ এবং ভোকাবুলারি যেগুলা, এগুলো হচ্ছে আপনাদেরকে দেখবেন যে হচ্ছে আপনার হয়তো লেখার কোয়ালিটি অনুসারে আপনি হয়তো ১৭-১৮ পাইতেন। জাস্ট এতটুকু লিঙ্গুইস্টিক হচ্ছে আপনাদের দক্ষতার কারণে আরো ৪-৫ মাস বেশি দিবে এবং আপনার প্রতি একটা সফট কর্নার কাজ করবে। কারণ এই ছেলেটা হচ্ছে বাংলা ইংরেজি ভালো পারে। এর ব্যাংকে নিতে হবে। এরকম একটা টেনডেন্সি টিচারের ভেতর চলে আসে। আর যে মনে করেন যে প্রচুর তথ্য জানে, বাট হইতেছে ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল করে দিয়ে আসে, যে রাইট ফর্ম অফ ভার্ব ভুল করে দিয়ে আসে, যে টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করতে জানে না। হ্যাঁ? আপনি গণতন্ত্র সুশাসন নিয়ে লিখতে দিছে, আপনি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এই ওয়ার্ড গুলো উল্লেখ করেন নাই। তাই না? আপনি আপনি ধরেন যে হচ্ছে গ্রামীণ ও কৃষি উন্নয়নের ভিতরে হচ্ছে আপনি যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এর যেই ইস্যু গুলো, যে সেচ, ঠিক আছে? ইরিগেশন বা এই টাইপের যে টেকনিক্যাল যে ওয়ার্ড গুলো, হ্যাঁ? সেই ওয়ার্ড গুলো মনে করেন যে আপনি সেখানে সুন্দরভাবে লিখতে পারেন নাই। বা আপনি বললেন যে ওয়াটারিং দা পুট ওয়াটার ইন দা হচ্ছে আ ফার্মারস ফিল্ড, এই টাইপের হচ্ছে ইংরেজি লেখা দিয়ে আসছেন। আপনার প্রতি অটোমেটিক একটা বিতৃষ্ণা কাজ করবে এবং চেষ্টা করবে আপনারে কম দেওয়ার জন্য। আপনি ট্রান্সলেশন দেখবেন যে হচ্ছে আপনি অন্য জায়গায় ভালো লিখছেন, ওই জায়গাও ২-১ মার্ক কমায় দিয়ে আসবে। ফোকাসে তো কমাইছে। তাই না? তাইলে এই জায়গাতে হচ্ছে আমাদের কাজ করতে হবে ভাইয়া। ঠিক আছে? তো আপনাদের হচ্ছে কিছু কমন প্রশ্ন থাকে যে ভাই আমার কোটেশন কি পড়বো, ডাটা কি পড়বো, আমাদের হচ্ছে ছক কি লাগবে। সো এগুলা নিয়ে খুব বেশি আসলে আমি মনে করি যে মাথা ঘামানোর টেনশন মানে করার দরকার নেই। আমরা কিছু যে ডাটা চার্ট কোটেশন আমরা প্রোভাইড করি কিছু। খুবই হচ্ছে বেসিক ডাটা চার্ট কোটেশন জানলেই হবে। লাইক হচ্ছে হলো আমাদের প্রবাসীর যেই দেশভিত্তিক বন্টন বা হচ্ছে আমাদের খাতওয়ারি যেই আমাদের কি মানে কৃষি এবং হচ্ছে আমাদের যে ৩ টা খাত আছে, প্রধান ৩ টা খাতে হচ্ছে কিরকম হচ্ছে আমাদের আ জিডিপি আসতেছে। ঠিক আছে? এবং হচ্ছে আমাদের জাতীয় বাজেটের কিছু অবস্থা, আমাদের হচ্ছে অর্থনৈতিক সমীক্ষার একদম বেসিক কিছু জিনিস লাইক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত, আমাদের হচ্ছে সুপেয় পানি পাওয়া যাচ্ছে কিনা, তাই না? বা হচ্ছে আমাদের শিক্ষার হার কত, আমাদের আদমশুমারি আছে। রিসেন্ট যে আদমশুমারিটা হইলো, সে আদমশুমারি অনুযায়ী হচ্ছে আমাদের কিছু বেসিক ডাটা, এগুলো হচ্ছে আমাদের মাথায় রাখা। পাশাপাশি হচ্ছে কিছু ইকোনমিক যেই জিনিসগুলো আছে। ইকোনমিক জিনিস বলতে হচ্ছে যে বর্তমানে হচ্ছে ঋণ খেলাপি হইতেছে আমাদের টোটাল ঋণ আর খেলাপি ঋণের হইতেছে যেই পার্সেন্টেজ, এরকম হচ্ছে একটা অবস্থা। আমাদের বর্তমান যে ইনফ্লেশনের ডাটা, সেটার কি অবস্থা? আমাদের ধরেন যে আর কি ইকোনমিক চ্যালেঞ্জেস গুলো আছে, সেগুলো রিলেটেড কিছু ডাটা চার্ট কোটেশন, মানে খুবই অল্প। হ্যাঁ? আপনাদের হইতেছে একদম ২০১৫ সাল থেকে শুরু করে আমি মেক্সিমাম এর যা দেখি ২০১৫ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত জিডিপি মুখস্থ করে। লাভ কি? কোন জায়গায় আপনি দিবেন? দেওয়ার তো আমি কোনো খুব বেশি মানে এমন কোনো আপনি মানে আমার জানা মতে এমন কোনো হচ্ছে হলো গিয়ে আপনার ফোকাস নাই যেটার ভিতরে আপনার ১০ বছরের জিডিপি দেওয়া রিলেভেন্ট। তো এরা করে কি? এরা করে হইতেছে আপনার একটা ফোকাস রাইটিং লিখতে গিয়ে, ফোকাস রাইটিং মানে কি? একটা ফোকাস, নির্দিষ্ট ফোকাসে আপনি রাইটিং লিখতেছেন। তাই না? আউলা-ঝাউলা যতটা কম লেখা যায়, এটাই তো হচ্ছে আপনার ফোকাস রাইটিং, তাই না? ইররিলেভেন্ট হইতেছে কতগুলো ডাটা চার্ট কোটেশন দিয়ে রাখে এবং এগুলা আপনার ভালোর থেকে খারাপ বেশি করে। অর্থাৎ আপনার নাম্বারটা কমায় দেয়। ঠিক আছে? তো ডাটা চার্ট কোটেশন খুবই ইম্পোর্টেন্ট। আপনারা কি আছেন নাকি?
আছে মানুষজন, ঠিক আছে। আচ্ছা। তো এই তো। আপনার এরপর কতটুকু সময় দিতে হবে? আপনার হচ্ছে সময় দিতে হবে ২ টা ফোকাসে সর্বোচ্চ ৪০ মিনিট। ৪০ মিনিটের বেশি ১ মিনিটও সময় দেওয়া যাবে না। সো আমাদের মাথায় ওইটা ধরেই আমাদের লিখতে হবে এবং ফোকাসটা লিখতে হবে সবার লাস্টে। কারণ ফোকাস মানে সময় কম বেশি হইলে আপনি ছোট বড় করতে পারেন। আপনি যেখানে হইতেছে মানে ৩-৪ টা বড়, বড় হচ্ছে আপনি জানেন যে এগুলো চ্যালেঞ্জ, এগুলো ব্যাখ্যা করার কথা ছিল। সময় নাই, আপনি ৩ টার নাম লিখে দিয়ে আসলেন অথবা ৩ টা সেন্টেন্স দিয়ে যে ফার্স্ট আমাদের এই সমস্যা, দ্বিতীয়ত আমাদের এই সমস্যা, তৃতীয়ত আমাদের এই সমস্যা। তাই না? আপনি চাইলে ছোট বড় করতে পারেন ফোকাস। কিন্তু আপনি তো একটা ম্যাথ ছোট বড় করতে পারবেন না বা আপনি একটা জিকে ছোট বড় করতে পারবেন না। ওগুলো তো চাক্কা মার, তাই না? বা একটা প্যাসেজ ছোট করা মানে কি? আপনি একটা নাম্বার বিসর্জন দিয়ে আসা। তাই না? তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমরা সবার লাস্টে হচ্ছে ফোকাসটা দেওয়ার চেষ্টা করব এবং সেখানে হচ্ছে আমরা চেষ্টা করব ৪০ মিনিট হচ্ছে আমার টাইম। মানে আমি যখন হচ্ছে লেখা শুরু করব ফোকাসটা, আমি ঘড়িই ধরে নিব যে আমার হইতেছে আর ৪০ মিনিট হাতে টাইম আছে এবং এই ৪০ মিনিট যে হাতে টাইম আছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের একদম পারফেক্টলি ২০ মিনিট এবং ২০ মিনিটে অ্যালাইন করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কিভাবে ফোকাস গুছিয়ে লিখতে হয়, কিভাবে ফোকাস গুছিয়ে লিখতে হয় সেটার একটা আইডিয়া দিছি। যে একটা টপিক পেলে সবার আগে ব্রেইনস্টর্ম করতে হবে। ব্রেইনস্টর্ম করে কি জিনিস আমি কভার করব, কয়টা প্যারা লিখবো, সেটা মাথার ভিতরে আপনার হয়তো এটা করার জন্য খুব বেশি আপনি টাইম পাবেন না। মেক্সিমাম হচ্ছে ৩০ সেকেন্ড। আপনার প্র্যাকটিস করতে এগুলো কমায় নিয়ে আসা লাগবে। মানে আমি যেটা করি সবার আগে প্রশ্নটা একটু উল্টায় নেই। আচ্ছা ফোকাস এই ২ টা আসছে। এরপরে আমি ওই যে সব পরীক্ষাগুলো যে দিচ্ছি ১ ঘন্টা ধরে যে পরীক্ষা দিলাম, ওই ১ ঘন্টা পরীক্ষা দিতে আমার পিছনে কিন্তু সাবকন্সাসে আমি কি নিয়ে কভার করব, এই জিনিসগুলা কিন্তু আমার মাথার ভিতরে সাবকন্সাসে হচ্ছে চলাচল করতেছে এবং ফাইনালি যখন হচ্ছে আমি লেখা শুরু করতে যাবো, লেখা শুরু করার আগে আমি আবার একটু লাস্ট একটু ফাইনাল টাচ দেই। তাহলে আমি এইটা লিখবো, এই প্যারাটা লিখবো, এটার পর এই প্যারাটা লিখবো। তাহলে এই যে ৬ টা প্যারা হচ্ছে আমি কভার করব। মানে আমার ফুল ফোকাসটা এই ৬ টা বা এই ৫ টা প্যারার ভিতরে আমি শেষ করব। এরপরে যখন আমি লেখা শুরু করব অটোমেটিক দেখবেন যে আমার লেখা স্ট্রাকচারড হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা এরপর কি টপিক কভার করতে হবে দেখাইলাম যে আমাদের মোটামুটি ব্যাংকিং, আমাদের ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যু, ইকোনমিক চ্যালেঞ্জেস রিলেটেড ইস্যু, আমাদের হইতেছে এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু, নারী রিলেটেড ইস্যু, আমাদের রিসেন্ট হইতেছে যেগুলো ইস্যু, সুশাসন এবং হচ্ছে হলো গিয়ে আপনার গণতন্ত্র। এই একদম হচ্ছে বেসিক কিছু ইস্যু, এই ইস্যুগুলো হচ্ছে আমাদের কিন্তু কভার করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের ফোকাস রেটিং সম্পর্কে একটা থরো আইডিয়া। আশা করি এরকম আইডিয়া আজ পর্যন্ত আপনারা কোথাও পান নাই বা কোন জায়গায় এত সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারে নাই। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের কি জেনারেল নলেজে হচ্ছে আমার ৩০ মার্ক। জেনারেল নলেজে এটা দেখেন এসও তে কি আসছে? লাইক জাতিসংঘের নামকরণ করেন কে? এরপরে হচ্ছে আপনার উপমহাদেশ হচ্ছে ২ টি প্রদেশ কবে ভাগ হইছিল বা কোন ২ টা প্রদেশ ভাগ হইছিল? এরপর সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? এই হচ্ছে আপনার জিনিসগুলো আছে। তো এইখানে হচ্ছে আপনারা দেখবেন যে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস রিলেটেড হচ্ছে ইস্যু গুলা থেকে আপনার ১ টা বা ২ টা ২ থেকে ৪ মার্ক হচ্ছে বাংলাদেশের ইতিহাস রিলেটেড থেকে আসে। তো ইতিহাস রিলেটেড কি? একদম খুবই বেসিক তথ্য। খুবই বেসিক তথ্য। খুবই বেসিক তথ্য কিরকম? যে মানে বাংলার ১ম হচ্ছে স্বাধীন রাজা কে? ঠিক আছে? বাংলা ভূখণ্ডের ১ম স্বাধীন রাজা কে? সো রাজা মনে করেন যে হয়তো শশাঙ্ক হবে উত্তরটা। বা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সাম্রাজ্য কোনটি? ঠিক আছে? মৌরিয়া এম্পায়ার। ইংরেজিতে যদি আসে আপনার লিখতে হবে কি? মৌরিয়া এম্পায়ার বা বাংলায় যদি আসে তাহলে মৌর্য সাম্রাজ্য। তাই না? এই রিলেটেড ইস্যু গুলা। ধরেন যে হচ্ছে হলো গিয়ে আপনার মানে আমাদের হচ্ছে বাংলা আক্রমণ বা ১ম আক্রমণ করে কে? সো যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার বিন খলজি বা ধরেন যে হচ্ছে আপনাদের ওই যে সুলতানি আমলের কিছু ইম্পোর্টেন্ট তথ্য আছে। সুলতানি আমলের কিছু ইম্পোর্টেন্ট তথ্য, মোগল আমলের কিছু ইম্পোর্টেন্ট তথ্য যে হচ্ছে ভূমি ব্যবস্থা প্রবর্তন করে কে? এরপর হচ্ছে আপনার মুদ্রা চালু করে কে? ঠিক আছে? ডাক চালু করে কে? এই টাইপের যে হচ্ছে আপনাদের বেসিক যে তথ্যগুলো এগুলো হচ্ছে আপনাদের জানতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে কার আমলে হইতেছে হচ্ছে আ মানে ঢাকা হচ্ছে ১ম বারের মতো রাজধানী হইলো। তাই না? এই যে হচ্ছে আমাদের ইতিহাস রিলেটেড যে ইস্যু, এই ইতিহাস রিলেটেড ইস্যু থেকে হচ্ছে ২ থেকে মানে সোজা বাংলা ১ থেকে ২ টা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ১ম পড়া। ২য় পড়াটা কি? ২য় পড়া হইতেছে হচ্ছে আমাদের যেই সাম্প্রতিক কিছু ইস্যু আছে, সাম্প্রতিক ইস্যু লাইক হচ্ছে যে ইসরায়েলের আকাশে যে জিনিসটা হলো সেইটা। এরপরে ধরেন যে হচ্ছে হলো গিয়ে আমাদের এই কি বলে আ এইটাও কাইন্ড অফ হচ্ছে সাম্প্রতিকের ভিতরেই আসে। যুক্তরাষ্ট্র নির্বাচনে হচ্ছে সুইং স্টেট যেগুলো ছিল সেগুলা। এরপরে হচ্ছে হলো গিয়ে বাংলাদেশ হচ্ছে পারমাণবিক ক্লাবের তালিকায় হচ্ছে বিশ্বের ১০তম দেশ হিসেবে সংযুক্ত। এটাও ধরেন যে হচ্ছে হলো গিয়ে আপনার আসলে রিসেন্ট টপিক থেকেই আসছে বলা যায়। মানে রিসেন্ট মানে এই না যে গত ৩ মাসের টপিক পড়ে যাবো আমরা। রিসেন্ট টপিক মানে হইতেছে গত ৪ থেকে ৫ বছরে যা হচ্ছে ইম্পোর্টেন্ট তথ্য আপনার জন্য ইম্পোর্টেন্ট সেগুলো পড়তে হবে। সো ৪-৫ বছরের আগে কি এত তথ্য মুখস্থ করা সম্ভব? ৪-৫ বছর মানে আমাদের হচ্ছে মেইন যে গ্রাউন্ড ব্রেকিং যে জিনিসগুলো আসছে সেগুলো কিন্তু হচ্ছে আপনাদের জন্য ইম্পোর্টেন্ট। লাইক আপনার মানে একদমই হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং যে তথ্যগুলো সেগুলো আপনাদের জন্য ইম্পোর্টেন্ট। যেমন একসময় কি বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছিল, ওইটা নিয়ে ৪-৫ বছর ধরে টানা কোয়েশ্চেন আসছিল। এখনো হয়তো কোনো না কোনো দিক দিয়ে রিলেভেন্ট বাট হয়তো বঙ্গবন্ধু স্যাটেলাইট এই কারণে হচ্ছে হয়তো আপনাদের হবে না, তাই না? তাহলে এই যে আপনার যে সম্প্রতি হচ্ছে মুদ্রিত ৳১,০০০ নোটে কিসের ছবি? তাহলে এরকম সাম্প্রতিক গত ৩-৬ মাসের ৩ থেকে ৬ মাসের যে ইস্যু সেগুলা নিয়ে হচ্ছে হলো গিয়ে আপনার ২ টা ৩ টা কোয়েশ্চেন থাকতে পারে। অথবা ধরেন যে হচ্ছে হলো গিয়ে আরো আগের ইস্যু নিয়েও আরো ১-২ টা কোয়েশ্চেন। মানে মোটামুটি আপনি ধরে রাখেন যে ৫ টা
মানে 15টা যদি কোশ্চেন আমি ধরি তাহলে 5টার মতো ইস্যু কোনো না কোনোভাবে সাম্প্রতিকের সাথে জড়িত থাকবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের কি একটু ভৌগোলিক ইস্যু। ভৌগোলিক বিভিন্ন যে ইস্যু, ঠিক আছে? বোথ বাংলাদেশ এবং হচ্ছে ভৌগোলিক ইস্যু কিরকম? লাইক হচ্ছে যেরকম সোয়াচ অফ নো গ্রাউন্ড কোন জায়গায়? এরপরে ধরেন যে হচ্ছে হলো গিয়ে আপনার এইটা কোন মহাদেশে অবস্থিত? এরপর ধরেন যে হচ্ছে এটা সর্বোচ্চ বিন্দু কোনটা? বা মনে করেন যে পৃথিবীর সবচেয়ে বেশি আ শীতলতম স্থান কোথায়? যেমন একবার আসছিল খুব সম্ভবত যে আপনার হচ্ছে সবচেয়ে বেশি বন কোন দেশে আছে? তাই না? এই রিলেটেড যে ভৌগোলিক যে ইস্যু গুলো আছে, ভৌগোলিক ইস্যু থেকে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আসে। তো ভৌগোলিক ইস্যু আমাদের টুকটাক পড়তে হবে। আমাদের যেহেতু জিকে এবং আইসিটির জন্য আলাদা কিছু বরাদ্দ নাই। আমাদের জিকে এবং আইসিটি থেকে হচ্ছে আমাদের ১-২ টা কোয়েশ্চেন আসতে পারে। নরমালি একটা কোয়েশ্চেন আসে জিকে বা আইসিটি থেকে। খুবই নরমাল টাইপের কোয়েশ্চেন আসে। এখানে দেখেন আমাদের হচ্ছে ২ টা কোয়েশ্চেন আসছে। যে আমার হচ্ছে এই ৪র্থ শিল্প বিপ্লব এবং ক্লাউড কম্পিউটিং ২ টা হচ্ছে দেখেন যে তথ্য প্রযুক্তি রিলেটেড। ঠিক আছে? আপনার হচ্ছে জেনারেল সায়েন্স এবং হচ্ছে আইসিটি রিলেটেড কিন্তু ২ টা আমরা এখানে ৪ নাম্বার কোয়েশ্চেন পেয়ে গেছি। ঠিক আছে? এরপরে হচ্ছে হলো গিয়ে আমাদের কি? আমাদের হচ্ছে হলো গিয়ে সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের যে ইন্টারনাল ইস্যুস, ঠিক আছে? যেমন মনে করেন যে সংবিধান আমার এখানে পড়তে হবে। বাংলাদেশের সরকার ব্যবস্থা পড়তে হবে। ঠিক আছে? মানে হচ্ছে হলো গিয়ে আমাদের যে বিসিএস এর যদি বলি তাহলে বিসিএস এর হইতেছে ৭ নাম্বার চ্যাপ্টার। বিসিএস এর হইতেছে মানে প্রিলির ক্ষেত্রে বলতেছি ৮ নাম্বার চ্যাপ্টার কি ৮ নাম্বার? হ্যাঁ, ৮ নাম্বার সরকার ব্যবস্থা। আমাদের যে রাজনৈতিক দল এবং হচ্ছে আপনার নির্বাচন। নির্বাচন কি ১১? আমি ভুলে গেছি। রিটেন এবং প্রিলি আমার অনেকদিন ধরে পড়া নাই। ঠিক আছে? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এই রিলেটেড যে জিনিসগুলো আছে বাংলাদেশের হইতেছে যে ৩ টা বডি, ঠিক আছে? সরকার ব্যবস্থার যে ৩ টা বডি, সেই ৩ টা বডি নিয়ে আসতে পারে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে তথ্য আসতে পারে। নির্বাচন এখন খুবই ইম্পোর্টেন্ট এবং আলোচিত একটা টপিক। সো নির্বাচন কমিশনার কে? নির্বাচন হচ্ছে হলো গিয়ে আপনাদের কিভাবে কি নেওয়া হয়? নির্বাচন রিলেটেড যে তথ্যগুলো, এগুলো আপনাদের জন্য হচ্ছে যেকোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে। তাই না? তাইলে এই যে আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা রিলেটেড তথ্যগুলো হচ্ছে আমাদেরকে বারবার করে পড়তে হবে। কিন্তু এগুলো বিসিএস এর মতো না। বিসিএস এর লেভেলে পড়াশোনা দিলে লাভের থেকে ক্ষতি বেশি হইতে পারে। ঠিক আছে? এখানে আমাদের ভার্সিটি লেভেলে পড়াশোনা দিতে হবে। ঠিক আছে? মানে ভার্সিটির যেই অ্যাডমিশন টেস্টের যে পড়াশোনা সেগুলো। মানে সোজা বাংলায় আপনাদের গুছায়া পড়তে হবে। গুছায়া না পড়লে খুব বেশি লাভ হবে না। ঠিক আছে? আপনি কোন না কোন জায়গায় ব্লান্ডার করে আল্টিমেটলি আসলে ধরা খাবেনই। ঠিক আছে? জেনারেল নলেজের জিনিসগুলো হচ্ছে বললাম। এরপর হচ্ছে আমাদের কম্প্রিহেনশন বা যেটার আমরা বলি যে হচ্ছে আমাদের প্যাসেজ। ঠিক আছে? সোজা বাংলায় প্যাসেজ বলি। এইটা দেখেন প্যাসেজ এখানে ৩ টা প্যারার প্যাসেজ দিছে কারণ কি? কারণ এখানে ৬ টা কোয়েশ্চেন ছিল। এটা হচ্ছে সিনিয়র অফিসারের কোয়েশ্চেন। ঠিক আছে? সো এইখানে হচ্ছে আপনার এআই রিলেটেড ছিল। সো এআই রিলেটেড হইতেছে এটা কেন ম্যাটার করে? এরপরে ফিউচার সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স কে করে কিনা? মানে প্যাসেজের মেইন জিনিসটা হচ্ছে আপনার আমি লাস্টে হচ্ছে আপনাদেরকে মডেল খাতা দেখাবো কিছু, হ্যাঁ? আরো ক্লিয়ার হবে সেখানে। প্যাসেজের মেইন বিষয় হইতেছে হচ্ছে আমি ঠিকঠাক মতো আপনি আনসার করতে পারতেছেন কিনা, হ্যাঁ? এইটা হচ্ছে দেখা হয় এবং হচ্ছে আপনি রিলেভেন্ট কিনা। আপনি এমন না যে আপনি জানেন এআই নিয়ে আপনি অনেক রচনা পড়ে আসছেন। আপনার এইখানে বলা নাই একটা কিছু। আপনি সেই তথ্যটা যদি এইখানে দিয়ে দেন, সেটা কিন্তু আপনাদের জন্য নেগেটিভ হিসেবে দেখা হয়। অর্থাৎ এইখানে যতটুকু তথ্য দেওয়া আছে, ওই তথ্যটাকেই হচ্ছে আপনাদের লেখার ভিতরে accommodate করতে হবে এবং আপনার জন্য মার্ক বরাদ্দ কত? প্রত্যেকটাতে ৫ মার্ক করে। সো আপনি যদি হচ্ছে একটা সেন্টেন্সে, "ভাই আমি তো বুঝছি এবং আমি পাইছি যে হচ্ছে এইটা নিয়ে কথা বলছেন, হ্যাঁ? আমাদের হচ্ছে এই জিনিসটা নিয়ে বলছে। তাইলে হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে হলো গিয়ে আমি হুবহু এই লাইনটা আমি তুলে দিলাম এবং আমি বললাম যে, "ভাই আমি ফাটায় হইতেছে ওই প্যাসেজ ৪ টার ৪ টাই আমি আনসার করছি।" আপনি পাবেন কত জানেন? আপনি পাইতে পারেন হইতেছে ২০ এর ভিতর ৫ থেকে ৮ এর ভিতর আপনি একটা মার্ক পাবেন। আর যদি হচ্ছে আমি আপনাদেরকে প্যাসেজ পড়াই কিভাবে কি করতে হয়, লাইক হইতেছে হচ্ছে আমাদের এট লিস্ট 10 3 সেন্টেন্স থেকে ৫ সেন্টেন্স হচ্ছে লেখা। আপনাদের অনেক সময় এভেইলেবল থাকবে না যে হচ্ছে ৫ টা সেন্টেন্স লেখার মতো তথ্য এখানে নাই। স্টিল এটাকে ৫ টা সেন্টেন্সে কিভাবে লেখা যায়। ঠিক আছে? কিভাবে হচ্ছে আপনার এনালাইসিস করা যায়। এই রিলেটেড জিনিসগুলো হচ্ছে আপনাদের যদি আমি ধরায় দেই, আপনি এখানে পাবেন ১৪-১৫ এটা আমার গ্যারান্টি, হ্যাঁ? মানে এই আমাদের প্যাসেজ, আর্গুমেন্ট তো এবার নাই, পিসি আছে। সো প্যাসেজে হচ্ছে আমাদের স্টুডেন্টরা অন্য যেকোনো জায়গা থেকে বেশি পাবেই। কোনো মিস নাই। হ্যাঁ? এটা হচ্ছে আপনি যেকোনো পেইড কোর্সের যেকোনো রিটেন ব্যাচের স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারেন। প্যাসেজে আমাদের স্টুডেন্টরা যে পরিমাণ পারফর্ম করে ধারে কাছে কেউ আসতেই পারে না। কারণ প্যাসেজ লেখার নিয়মই জানে না পোলাপান। ঠিক আছে? এবং প্যাসেজ হচ্ছে একটা বড় আপনি হয়তো বুঝতেছেন না কিন্তু প্যাসেজ হচ্ছে আপনার ৫-৬ মার্কের হচ্ছে একটা গ্যাপ হয়ে যায়। ঠিক আছে? তো প্যাসেজের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। হ্যাঁ? সেই নিয়মগুলো হয়তো আমি খাতাটা দেখাইলে হচ্ছে আপনারা আরো বেটার বুঝবেন। লাইক হচ্ছে আপনার ৫ থেকে ৩ থেকে ৫ টা সেন্টেন্স কিভাবে লিখতে হয়, আমাদের কিভাবে হচ্ছে পয়েন্ট আউট করতে হয়, আমাদের কিভাবে হচ্ছে সিনোনিম দিয়ে রিপ্লেস করতে হয়। ঠিক আছে? আমাদের হইতেছে এই ধরেন যে হচ্ছে হলো গা বেটার দ্যান আস এটারে হচ্ছে সিনোনিমাস কোন একটা এক্সপ্রেশন দিয়ে হচ্ছে রিপ্লেস করা। এগুলো জরুরি। আর আপনি যদি হচ্ছে হলো গা আমাদের সরাসরি এভাবে হচ্ছে হলো গা লাইন বাই লাইন কপি করতে থাকেন আপনি ভালো মার্ক পাবেন না। আপনার নিজের ভাষায় প্যাসেজটা লিখতে হবে। ঠিক আছে? তাইলে এখানেও কিন্তু হচ্ছে আপনার ১৩-১৪ র মতো মার্ক পাইতে হইলে স্ট্র্যাটেজি অবলম্বন না করার কোনো বিকল্প নাই।
আচ্ছা, এরপরে আসেন পরবর্তীতে আমাদের ম্যাথমেটিক্স এসএসসি লেভেলের আসবে ৫ টা ম্যাথ, ২৫ মার্কের টোটাল। দেখেন এখানে হচ্ছে আমাদের কি বাংলায় ম্যাথ দিছে। আমাদের এবার ওসি এবং আ আ ওজিতে স্পষ্ট বলা আছে বাংলায় ম্যাথ দিবে। তো আমরা বাংলা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। বাট এখানে কিন্তু আপনারা দেখবেন যে এই, এই যে ম্যাথটা আছে, লভ্যাংশের যে ম্যাথটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের ইয়ার ম্যাথ না। 9-10 এর বইয়ে আপনি পাবেন না। এটা কিন্তু আপনাদের হচ্ছে আর্টস ফ্যাকাল্টিতে কাছাকাছি একটা কোয়েশ্চেন আর্টস ফ্যাকাল্টির বিগত বছর আসছিল। ওই বিগত বছরের ইয়াটাই কিন্তু এখানে দিয়ে দিছে। বাংলায় ট্রান্সলেট করে দিয়ে দিছে। ঠিক আছে? এই ম্যাথটা ধরেন যে হুবহু হচ্ছে হলো গিয়ে আপনার এই 9-10 এর বইয়ের আপনার পরিমিতি চ্যাপ্টারে যাবেন। 12.1 মনে হয় চ্যাপ্টারটা। চ্যাপ্টারের আগে ৪র্থ বা ৫ম যে ম্যাথটা আছে উদাহরণে সেই ম্যাথটা হচ্ছে হুবহু এখানে তুলে দিছে। বাট এখানে একটা ব্লান্ডার হইছে বর্গ মিটার। আমার জানা মতে এটা বর্গ সেন্টিমিটার লিখতে গিয়ে বর্গ মিটার হয়তো লিখে ফেলছে তারা। আমার মনে হয় যে এটা। যাই হোক এরকম টুকটাক ব্লান্ডার থাকে। ব্লান্ডার আমাদের ইস্যু না। আমাদের এইগুলা মোটামুটি পারা যায়। কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র 9-10 এর বই এনাফ না। আপনাদের জন্য ওই আর্টস ফ্যাকাল্টির বিগত বছরে যেগুলো ইংলিশে ম্যাথ আসছে, সেগুলো একটু দেখে যাওয়া লাগবে। এফবিএস এর যেগুলো বিগত ম্যাথ আসছে, সেগুলো একটু দেখে যাওয়া লাগবে। কেন দেখে যাওয়া লাগবে? কারণ সেগুলো বাংলায় ট্রান্সলেট করে আপনাকে দিয়ে দিতে পারে। এবং আল্টিমেটলি জিনিসগুলো 9-10 এর কনসেপ্ট দিয়ে করা যায়। তাই না? তো এই কারণে হচ্ছে আমাদের শুধুমাত্র 9-10 এর বইয়ের উপর আমরা ভরসা করব না। আমাদের ফ্যাকাল্টি বেস প্রিভিয়াস কোয়েশ্চেনও ম্যাথগুলো আমাদের সলভ করতে হবে। এবং ম্যাথের ক্ষেত্রে আপনি দেখবেন যে এই যে এরকম হচ্ছে আপনার সেটের ম্যাথ আসতে পারে। আপনাদের হচ্ছে হলো গিয়ে আপনার এই ধরেন যে হচ্ছে আপনার এই পার্সেন্টেজের ম্যাথ আসতেছে। আমাদের যে ইকুয়েশনের ম্যাথ আসবে। আপনাদের যদি এফবিএস পরীক্ষা নেয় অথবা আর্টস পরীক্ষা নেয়, আপনি লিখে রাখেন আপনার হইতেছে অন্তত ১ টা এমনকি ২ টা কোয়েশ্চেন হইতেছে হচ্ছে ইকুয়েশন চ্যাপ্টার থেকে আসবেই। মিস নাই। ঠিক আছে? ইকুয়েশন চ্যাপ্টার থেকে আসবে। লাইক এরকম ইকুয়েশন সলভ করা আসতে পারে। অথবা হইতেছে হচ্ছে আমাদেরকে এই যেমন এটাও কাইন্ড অফ ইকুয়েশনারি কিন্তু ম্যাথ। কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে প্রফিট লস এর বলা যায়। সো অ্যাকচুয়ালি হইতেছে হচ্ছে আমাদের এই ইকুয়েশন রিলেটেড হচ্ছে সরাসরি ইকুয়েশন অথবা হচ্ছে এরকম বাংলা কথাবার্তা দেওয়া আছে ইকুয়েশন তৈরি করে আমাদের হচ্ছে সলভ করা। অর্থাৎ ইকুয়েশনের প্রয়োগ ভিত্তিক যে ম্যাথ গুলো আছে সেগুলো আসতেছে। তাই না? তো মোটামুটি আমি যদি ৫ টা ম্যাথকে সংজ্ঞায়িত করি তাহলে দেখবেন যে মাস্ট কোনটা আসবে? একটা ইকুয়েশনের ম্যাথ আসবে। মাস্ট কোনটা আসবে? একটা হইতেছে হচ্ছে পরিমিতির ম্যাথ আসবে। মেনসুরেশন যেটা। ঠিক আছে? মেনসুরেশন এর ম্যাথ। এই ২ টা ম্যাথ হইতেছে আপনি লিখে রাখেন এই ২ টা ম্যাথ এরিয়া। অ্যাকচুয়ালি মেনসুরেশন এর ভিতর কোনটা আসে? এরিয়ার ম্যাথটাই বেশি আসে। ঠিক আছে? 3D জিওমেট্রি টাইপের ম্যাথ আসে না। আপনার হচ্ছে এই ২ টা চ্যাপ্টার থেকে ২ টা কোয়েশ্চেন আপনি কনফার্ম পাবেন। এরপরে কি আসবে? এরপরে ধরেন যে হচ্ছে আমাদের পার্সেন্টেজ আসতে পারে। ঠিক আছে? পার্সেন্টেজ আসতে পারে। আমাদের হইতেছে প্রফিট লস আসতে পারে। এগুলো হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। এরপরে আমাদের আ সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এর ম্যাথ। ঠিক আছে? কিছু হচ্ছে আপনার রিটেন এ কিছু ফেভারিট টপিক আছে এইসব ফ্যাকাল্টির। যেমন মনে করেন যে এগুলা ইয়াতে কম আসে, প্রিলিতে কম আসে। যেমন মনে করেন যে ট্রেন, বোট, পাইপ সিস্টার্ন। ঠিক আছে? এই জিনিসগুলা হচ্ছে আপনার সাধারণত প্রিলিতে কম আসে, এগুলো কিন্তু রিটেন এ দিয়ে দেয়। এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমাদের কাজ ক্ষমতা যেটা, ঠিক আছে? সরি কাজ এবং টাইম অ্যান্ড ওয়ার্ক যেটা। সময় এবং কাজের যে ম্যাথ গুলা। ঠিক আছে? সো এই যে টাইম এর ম্যাথ গুলা হচ্ছে আমাদের হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। এরকম কিছু চ্যাপ্টার আছে। মেক্সিমাম হচ্ছে আপনার ৮ থেকে ৯ টা চ্যাপ্টার যদি আমি ভালোমতো থরোলি পড়ে যাই, ওইখান থেকে কোয়েশ্চেন বেশি আসে। ঠিক আছে? আমার এখানে ইয়াও করা আছে, মানে সর্টও করা আছে দেখতে হবে। যেমন এই যে এফবিএস এর রিটার্ন ম্যাথ, রেশিও থেকে ম্যাথ দিচ্ছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিচ্ছে, ইন্ডিসেস লগারিদম থেকে হচ্ছে প্রায় ম্যাথ দেয়। জিওমেট্রির ভিতর সাধারণত দেখবেন যে যেরকম ত্রিভুজ, চতুর্ভুজ, এরিয়া রিলেটেড হচ্ছে ম্যাথ দিচ্ছে, পিথাগোরাস রিলেটেড ম্যাথ দিচ্ছে। আপনার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এরপরে ধরেন যে হচ্ছে আপনার টাইম অ্যান্ড ওয়ার্ক এর ম্যাথ, এইজ রিলেটেড ম্যাথ, ঠিক আছে? এরকম ইকুয়েশন বিল্ড আপ করে আপনার এইজ রিলেটেড ম্যাথ, ঠিক আছে? এরকম করে হচ্ছে কোয়েশ্চেন গুলো সাধারণত হচ্ছে তারা পিচ করে থাকে, ঠিক আছে? আপনার রেশিওর ম্যাথ। মানে আপনার অল্প কিছু চ্যাপ্টার ঘুরে ফিরে পড়লে হয়। আপনার প্রিলির মতো একদম নাম্বার সিস্টেম থেকে শুরু করে মেন্টাল এবিলিটি এত কিছু পড়া লাগে না। ঠিক আছে? অল্প কিছু চ্যাপ্টার কিন্তু হচ্ছে আমাদের পড়ে গেলেই কভার হয়ে যায়। ঠিক আছে? সো এই ম্যাথমেটিক্সেও আপনারা মোটামুটি টার্গেট রাখবেন যে ৪ টা ম্যাথ ৪ প্লাস ম্যাথ পারা লাগবে। অর্থাৎ ৪ টা বা ৫ টা ম্যাথ আমার করার চেষ্টা করতেই হবে। একটা ম্যাথ হয়তো আমি ব্লান্ডার করতে পারি। ৪ টা ম্যাথ যদি হয় আমি ভালো। বাট ৩ ম্যাথও যদি পারেন, ৩ ম্যাথ পারলেও আপনার চাকরি হবে। আপনি যদি রিটেন টুকটাক লেখেন, ভালোই লেখেন বা খারাপ লেখলেও সমস্যা নেই। মিডিয়াম লেভেলের লিখলেও ৩ ম্যাথে হইতেছে আপনার জব কনফার্ম করা যায়। আ যেহেতু হচ্ছে আপনার ১৬০০ সিট, ওইটা হচ্ছে পসিবল। ক্যাশের জন্যও পসিবল। আরসিতে হয়তো আপনাদের হচ্ছে ৩ ম্যাথ নিয়ে আ ক্র্যাক করা একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্স। ফাইনালি হচ্ছে আমাদের ট্রান্সলেশন। এই সবচেয়ে আমাদের ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ট্রান্সলেশন। যেমন এটা হইতেছে বাংলাদেশ ব্যাংকের অফিসারে হচ্ছে আপনাদের এরকম সেন্টেন্স ট্রান্সলেশন আসছিল। ২০২৪ সালে যে বাংলাদেশ ব্যাংকের অফিসার পরীক্ষাটা হইছিল। সেখানে দেখতেছেন কি এই যে এরকম করে হচ্ছে আমাদের মানে কোন প্রকার সম্পর্ক নাই। একটা আসছে জলবায়ু পরিবর্তন নিয়ে। একটা আসছে হচ্ছে হলো আপনার ব্যাংক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে। এখানে হচ্ছে আপনাদের কি আপনাদের ধরেন যে জলবায়ু পরিবর্তন মানে কি ক্লাইমেট চেঞ্জ। এখানে যদি আপনি ওয়েদার চেঞ্জ দেন, আপনি এখানে নাম্বার কম পাবেন। ঝুঁকি মোকাবেলা মানে হইতেছে রিস্ক ম্যানেজমেন্ট বা হইতেছে হচ্ছে হলো গিয়ে আপনার
কি বলবো এই টাইপের জিনিসগুলো আর কি, ঠিক আছে? এরপর ধরেন যে হচ্ছে আপনার উন্নয়ন প্রকল্প মানে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে? সবুজ অর্থায়ন মানে যে আপনার কি গ্রিন ফাইন্যান্সিং, ঠিক আছে? এরপরে ধরেন যে হচ্ছে উদ্যোগ, উদ্যোগ মানে হইতেছে এন্টারপ্রাইজ বা ইনিশিয়েটিভ, হ্যাঁ? এই ওয়ার্ড গুলো যদি আপনি ইউজ না করতে পারেন, টেকসই মানে হচ্ছে সাস্টেনেবল, ঠিক আছে? নীতি কৌশল মানে হচ্ছে পলিসি। এই ওয়ার্ড গুলো যদি আপনি এক্সাম হলে আপনার হয় কি এই ওয়ার্ড গুলো আপনার মাথায় আসে না। আপনি ভুগি-চুগি একটা নাম্বার মানে লিখে দিয়ে আসেন কিন্তু এখানে ৪ মার্ক করে আপনাকে প্রত্যেকটাতে হচ্ছে আপনার ৪ মার্ক করে যেহেতু আছে, আপনি ১-১.৫ পায়া গেলে ভাই বিশাল বড় প্যাচ খেয়ে যাবেন আরকি, হ্যাঁ? এখান থেকে আপনি যদি প্রত্যেকটাতে ২ মার্ক, ২ মার্ক করে কম পান আর ১০ জন থেকে বা ১ মার্ক করে যদি কম পান, এখানে ৪ মার্কের ডিফারেন্স হয়ে যাচ্ছে। না সরি ৫ মার্কের ডিফারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ৫ মার্কের ডিফারেন্স তো অনেক। তাই না? তাইলে এইখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আপনার জলবায়ু নিয়ে আসছে। ব্যাংকের ক্ষেত্রে দেখবেন যে আর্থিক অন্তর্ভুক্তি মানে কি? ইনক্লুশন। এরপরে ধরেন যে হচ্ছে ক্ষুদে উদ্যোক্তা মানে হইতেছে কি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এক্সাক্ট যে ইয়াটা নারী উদ্যোক্তা, ঠিক আছে? উইমেন এন্টারপ্রেনিউর এগুলো হচ্ছে বানান মনে করেন যে আপনি প্যাঁচ লাগাবেন। তাই না? তাইলে এই ইস্যু গুলার উপরে খুবই এমপ্লয়মেন্ট, ঠিক আছে? কর্মসংস্থান মানে এমপ্লয়মেন্ট। ব্যবসা-বাণিজ্য হচ্ছে ট্রেড অ্যান্ড ধরেন যে হচ্ছে এখানে ট্রেড অ্যান্ড কমার্স বা নরমালি ট্রেড আর কিছুই না। ট্রেড অ্যান্ড বিজনেস বা হোয়াটএভার ট্রেড বললেই এনাফ। তাই না? তাহলে এই যে হচ্ছে হলো গিয়ে আপনার যে ইস্যু গুলো, এই ইস্যু গুলো মেইন জিনিসটা কি টেকনিক্যাল ওয়ার্ড গুলো জানা এবং আপনার এত ইজি না। আপনার কাছে মনে হয় ট্রান্সলেশন হচ্ছে যে এক চুটকিতে শেষ করে দেব। ট্রান্সলেশন এটার সাথে এটার কোনো মিল নাই। প্যাসেজ আপনি এক টান দিয়ে পড়ে কিছু একটা লিখে দিয়ে আসতে পারেন। এখানে এক টান দিয়ে পড়ে কিছু একটা লিখে দেওয়ার সুযোগ নাই। এটার সাথে এটার কোনো মিল নাই। তারপর হচ্ছে জাতি গঠনের স্বপ্ন। তাই না? সো জাতি গঠনের স্বপ্ন, আউট অফ নোয়ার জাতি গঠনের স্বপ্ন। আগের ২ টা জিনিসের সাথে কোনভাবে মিল নাই। সো এই র‍্যান্ডম ৫ টা ট্রান্সলেশন করা যথেষ্ট চ্যালেঞ্জিং এবং যথেষ্ট সময় সাপেক্ষ। এবং দেখেন সেন্টেন্স গুলার সাইজ কিন্তু মাশাআল্লাহ বিশাল বড়, বড় সেন্টেন্স। তাই না? যেহেতু ৪ মার্ক করে দিচ্ছে সেন্টেন্সের সাইজও ঐরকম। তো এগুলাকে হচ্ছে আপনার একে তো হচ্ছে আপনার ভাবানুবাদ করতে হবে। হ্যাঁ? আপনার একদম একদম আক্ষরিক অনুবাদটা হচ্ছে খুবই বিশ্রী হবে। ভাবানুবাদ করতে হবে। ২য় কথা হচ্ছে আপনার টেকনিক্যাল ওয়ার্ড গুলার উপরে তারা হচ্ছে একটু খুঁজবে যে আপনি টেকনিক্যাল ওয়ার্ড পারেন কিনা। ঠিক আছে? তো এই ২ টা বিষয় যদি আপনি মেইনটেইন করতে পারেন আপনি এখানে খুব ভালো একটা মার্ক পাবেন। হ্যাঁ? ১৩-১৪ খুব ইজিলি হচ্ছে আপনি এখানে তুলতে পারেন। যদি এই ২ টাতে হচ্ছে আপনি তুলতে পারেন মানে চেক রাখতে পারেন বা এর চেয়ে বেশিও পাইতে পারেন। ৪-৪ করে পাইলে আপনি ১৬ পাবেন। আমি ধরে নিলাম যে ২ টাতে ব্লান্ডার করলো সরি আপনার হচ্ছে ৫ টা তো আপনার হইতেছে ৩ করে পাইলেও আপনি ১৫ একটা ২ টাতে ব্লান্ডার করেও আপনি ধরেন যে ১৩-১৪ এরকম একটা মার্ক আপনি রাখতে পারবেন। ঠিক আছে? তাইলে এটাই হচ্ছে আমাদের টার্গেট নেওয়া উচিত। তাই না? আমার হচ্ছে আ এই তো। তাই না? আমার হচ্ছে আবার কি আছে? আমার হইতেছে ট্রান্সলেশন আছে কি বাংলা টু ইংলিশ আছে আবার। সো বাংলা টু ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম। আমাদের হচ্ছে ইংরেজি দেওয়া থাকবে। ইংরেজি ওয়ার্ড গুলো ধরেন যে রিস্ক ম্যানেজমেন্ট এই ওয়ার্ডটা দেওয়া থাকলো। এরপরে ধরেন যে হচ্ছে হলো গিয়ে আপনার প্রবীণ সদস্য এইটা হচ্ছে হলো গিয়ে আপনার আপনি লিখে দিয়ে আসলেন বুইড়া। তাই না? আপনার মাথায় কোনো ওয়ার্ড আসতেছে না। বুড়ো মানুষ। হ্যাঁ? এই টাইপের ওয়ার্ড গুলো আপনাদের জন্য কি নাম্বারটা কমিয়ে নিয়ে আসবে। আপনার বলা আছে যে আমাদের হইতেছে যারা প্রবীণ, হ্যাঁ? এরকম ইংরেজিতে কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে। তো ওই জায়গায় আপনি লিখে দিয়ে আসলেন হচ্ছে বুড়া মানুষ। হ্যাঁ? তো এইগুলা হচ্ছে আপনাদের খুবই একটা বাজে ইমপ্রেশন ফেলবে। এবং আপনাদের হচ্ছে যেমন মনে করেন যে ইনসেনটিভ দেওয়া আছে। ঠিক আছে? ইনসেনটিভ ওয়ার্ডটা যে হচ্ছে প্রণোদনা আপনার মাথায় আসতেছে না। আপনি অন্য কিছুটা লিখে দিয়ে আসলেন। এগুলো মার্ক আপনাদেরকে কমায় দিবে। সো ওই একই কথা। ভাবানুবাদ করতে হবে, টেকনিক্যাল ওয়ার্ড গুলো পারতে হবে। এটাই হচ্ছে আপনাদের মেইন ইস্যু। ঠিক আছে? আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের কি এরপরে হচ্ছে আমাদের কি সামারি বা পিসি যেটা। পিসিতে হচ্ছে আমাদের জন্য মার্ক বরাদ্দ আছে কত ভাইয়া? ২০ মার্ক বরাদ্দ করা আছে। ঠিক আছে? তাহলে পিসিটা হচ্ছে লেখার সিস্টেম কি? পিসি লেখার সিস্টেম হইতেছে আমাদের যেই প্যাসেজটা দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে এট লিস্ট 1/3 এ কনভার্ট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি সেটা ১ পেজের একটা থাকে মানে পিসি আমি আপনাকে বলে দেই। পিসির জন্য এই একটা পেজ নিবেন। এই পেজের হইতেছে 3/4 অংশ। সরি আ 3/4 বললাম না 2/3 হ্যাঁ? 2/3 অংশ 2/3 অংশ আপনাদের লিখতে হবে পিসিতে। সোজা বাংলা আমার পিসির সাইজ হবে একটা পেজকে ৩ টুকরা করলে ১ম যে ২ টুকরাটা ওই টুকরাটা হচ্ছে আমাদের হবে পিসির সাইজ। ঠিক আছে? আপনি যদি বেশি বড় লেখেন পিসিতে হচ্ছে আপনাকে হচ্ছে 0 দিয়ে দিবে। পিসির ক্ষেত্রে কি করতে হবে? পিসির ক্ষেত্রে মনে করেন যে যতটা সম্ভব আমাদের হইতেছে এক্সাক্ট ওয়ার্ড গুলো, এক্সাক্ট সেন্টেন্স গুলো আমাদের কি করতে হবে? আমার যেমন মনে করেন যে ইন্ডিভিজুয়াল রাইট এর জায়গায় আমি হিউম্যান রাইটস নিয়ে আসবো। ঠিক আছে? এরপরে ধরেন যে হইতেছে হচ্ছে হলো গিয়ে আপনার attitude cannot be maintained when there is a small minority landlords ঠিক আছে? এগুলাকে হচ্ছে আমার নিজের ভাষায় অন্যভাবে হচ্ছে কনভার্ট করব। বা হচ্ছে আমি কি করব সবার আগে আমি হচ্ছে এগুলার হচ্ছে ক্লাস্টার ভিত্তিক ভাগ করে নেব যে এই ২ টা সেন্টেন্স, এই ২ টা সেন্টেন্স, এই ২ টা সেন্টেন্স, এই ২ টা সেন্টেন্স। এখান থেকে আমি একটা কথা লিখবো, এখান থেকে একটা কথা লিখবো, এখান থেকে একটা কথা লিখবো, এখান থেকে একটা কথা লিখবো। ঠিক আছে? তাইলে এইখান থেকে যে আমি যদি মোটামুটি ভাগ করে নেই যে আমি এই জিনিসগুলো হইতেছে এতটা সেন্টেন্স লিখবো। ঠিক আছে? প্রিন্সিপাল সিস্টেম আছে। ওই সিস্টেমে যদি করতে পারেন তাহলে খুব সহজেই এই ২০ মার্কের জন্য আপনার ধরেন যে হচ্ছে ১২ মিনিটের মতো সময় পাবেন।
বাট আমি মনে করি যে পিসি মোটামুটি ৭-৮ মিনিটে ৮ থেকে ১০ মিনিটের ভিতরে ইজিলি লেখা যায়। ৭-৮ মিনিটেও লেখা যায়। আমি পারি ৭-৮ মিনিটে লিখতে। আপনারাও টার্গেট করবেন ৮-১০ মিনিটের ভিতরে লেখার জন্য। এখানে ২-১ মিনিট যা বাঁচাবেন অন্যান্য জায়গাগুলো ইউজ করা যায়। ঠিক আছে? তাহলে এই পিসির জন্য খুবই ইম্পোর্টেন্ট এইটা কি? আমাদের হইতেছে একটা নির্দিষ্ট সাইজে লেখা, আমাদের হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড গুলা ইউজ করা, আমাদের এই সেন্টেন্সের স্ট্রাকচার কমপ্লেক্স সেন্টেন্সে বিশাল বড় একটা বাক্য দেওয়া আছে। সেটা হইতেছে একটু সিম্পলিফাই ওয়েতে হচ্ছে প্রকাশ করা। কারণ পিসির মেইন জিনিসই হচ্ছে এক নজর দেখে একটা মানুষ মানে পিসিটা হচ্ছে কি ধরেন যে একটা কার্য বিবরণী আপনি করলেন, একটা মিটিং হইলো বা আপনি মনে করেন যে একটা রিপোর্ট লিখছে কেউ, বড় রিপোর্ট বা আপনার কাছে কেউ আবেদন দিছে, হ্যাঁ? মানে মেইনলি ব্যাংকে এটা কেন জরুরি? আপনার কাছে আবেদন আসলো। সেই আবেদনটাকে নোট আকারে উপস্থাপন করতে হয় বা সামারি আকারে উপস্থাপন করতে হয়। একদম আবেদন যা করছে ৫ পাতা ধরে আবেদন করছে ওইটা হচ্ছে আপনার হয়তো হাফ পেজের ভিতরে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গুছিয়ে লেখা। সেই কারণে হচ্ছে আপনার পিসিটা দেওয়া হয়। সো পিসির ক্ষেত্রে মেইন জিনিসটাই কি? আমাদের হইতেছে সেন্টেন্সের স্ট্রাকচারটা সুন্দর হবে এবং হচ্ছে সিম্পল হবে। মানে খুব বেশি আউলা-ঝাউলা, খুব বেশি কমপ্লেক্স, খুব বেশি উল্টাপাল্টা সেন্টেন্স আমি লিখব না। জাম্বলড ওয়ার্ড আমি লিখব না। বড়, বড় সেন্টেন্স লিখব না। ছোট, ছোট ওয়ার্ডে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে হচ্ছে আমি আর্টিকুলেট করার চেষ্টা করব। আমার সাইজ হবে একটা পেজে 2 থেকে 3 এর বেশি না। আমাদের অবশ্যই একটা টাইটেল দিতে হবে যে এটা কি নিয়ে লেখা হইছে, একটা সুন্দর টাইটেল দিতে হবে। ঠিক আছে? এইসব ইস্যু যদি আপনি মোটামুটি রাখতে পারেন, আমি বিলিভ করি সামারিতে ১৩-১৪ পাওয়া ভেরি মাচ পসিবল, হ্যাঁ? আর যারা ওইরকম ব্লান্ডার করবেন ওই বইসা হচ্ছে ল্যান্ড প্রপার্টি মাঝখান থেকে ৫ টা সেন্টেন্স আপনি দেখবেন অনেকেই পড়ায়। ৫ টা সেন্টেন্স মাঝখান থেকে তুলে দিবেন। আপনার পিসি হয়ে গেল, তাই না? এইসব করলে মোটামুটি আপনি ধরেন যে ৪-৫ পাইতে পারেন। এই হচ্ছে আমাদের ২০০ মার্কের টোটাল একটা ওভারভিউ। আশা করি একটা ভালো আইডিয়া দিতে পারছি ওরিয়েন্টেশন ক্লাস হিসাবে। আপনাদের পূর্ণমান কত ভাইয়া? পূর্ণমান হইতেছে এগুলার ক্ষেত্রে আপনার হচ্ছে ২০০। ঠিক আছে? আপনার চাকরি পাওয়ার জন্য কি করতে হবে? চাকরি পাওয়ার জন্য আপনার এই রোড ম্যাপ হইতে পারে এরকম। যে প্যাসেজে হচ্ছে ১২ টার্গেট করতে পারেন। ম্যাথসে এটলিস্ট ৩ টা টার্গেট করতে পারেন ১৫, জিকেতে হচ্ছে ১৬, ১৭, ১৮ এরকম টার্গেট করতে পারেন। ট্রান্সলেশনে হচ্ছে হলো গিয়ে আপনার ২৪ টার্গেট করলেন। ফোকাস রাইটিং বাংলাতে আপনি টার্গেট করলেন হচ্ছে কত? ২০। ইংরেজিতে টার্গেট করলেন ২০। পিসি রাইটিং এ ১২। টোটাল হচ্ছে আপনাদের আসতেছে কত? ১২০ এর মতো মার্ক দেখেন। এই টাইপের যদি আপনারা মানে এরকম অ্যাচিভেবল। ভালো প্রিপারেশন এবং ভালো পরীক্ষায় এই মার্কটা অ্যাচিভেবল। মানে এটা হচ্ছে টপ হয়তো আপনার 10% এর মার্ক, হ্যাঁ? বা আরো কম। তো টপ 10% এর ভিতরে থাকতে হইলে আমাদের কি করতে হবে? ধরেন যে ১৩,০০০ পরীক্ষা দিচ্ছে সেখান থেকে হচ্ছে আমার ১৩০০-১৪০০ এর ভিতরে থাকতে হবে। তো টপ 10% থাকবে হইতেছে এরকম একটা মার্কে। সো আপনি সবগুলাতে এরকম সুন্দর মার্ক পাবেন না। আপনি জিকে তে ব্লান্ডার করতে পারেন। আপনি ম্যাথ একটা কম পারতে পারেন বা ম্যাথ একটা এখানে বেশি পারলেন। বা হচ্ছে আপনার ফোকাস রাইটিং হচ্ছে খারাপ লিখলেন। সেখানে আমার নাম্বার কমে গেল। অর্থাৎ এগুলো ফ্লাকচুয়েট করবে। ম্যাথ ভালো হইলে জিকে খারাপ হইতে পারে, ট্রান্সলেশন খারাপ হইলে ফোকাস রাইটিং ভালো হইতে পারে। প্রিসি আবার খারাপ হয়ে গেল, আমার প্যাসেজ ভালো হয়ে গেল। এরকম হচ্ছে নাম্বার ২, ৪, ৫ মার্ক ফ্লাকচুয়েট করে এটা আমি একটা এভারেজ মার্ক দিলাম। ঠিক আছে? তো এভারেজ হইতেছে এরকম হচ্ছে চাকরি পাওয়ার জন্য এই লেভেলের মার্ক পাওয়াটা আপনাদের জন্য এনাফ। আমাদের টার্গেট কত নিয়ে নামতে হবে? টার্গেট নিয়ে নামতে হবে বা এটা হচ্ছে অ্যাচিভেবল মার্ক কি? অ্যাচিভেবল মার্ক হচ্ছে এইটা। যে আপনি পিসিতে প্যাসেজে হচ্ছে খুব ইজিলি ১৫ তুলতে পারেন যদি সিস্টেম বুঝেন। আপনি ম্যাথসে ৪ টা ম্যাথ হচ্ছে পারা পসিবল। জিকে তে হইতেছে ২০ তোলা পসিবল। ট্রান্সলেশনে ২৬ এর মতো মার্ক তোলা ইজিলি পসিবল। ঠিক আছে? খারাপ যদি করেন এই মার্কটা হইতেছে ১২-১৩ তেও নেমে আসবে। তাই না? আপনাদের হচ্ছে ফোকাস রাইটিং এ হইতেছে ২০ পাওয়া পসিবল বাংলায়, ২০ এর বেশিও পাওয়া পসিবল। ইংরেজিতে মানে এটা হচ্ছে আদর্শ মার্ক। পিসি রাইটিং এ ১৪ র মতো পাইলে দেন আপনার হচ্ছে মার্ক চলে যাইতেছে কত? আকাশে চলে যাচ্ছে। ১৪৮ চলে যাচ্ছে। এরা এরা কারা? এরা হইতেছে ধরেন যে টপ 50 যারা, টপ 50 রা ১৩৫, ১৪০, ১৪৫ এই লেভেলের মার্ক পায়। আপনাদের মনে হতে পারে ভাই এই লেভেলের মার্ক তো ইনহিউম্যান মার্ক, তাই না? এটা কি পাওয়া পসিবল কিনা ভাই? এটা পাওয়া পসিবল। ঠিক আছে? এটা পাওয়া পসিবল। আমাদের ব্যাচের পোলাপানই পায়, হ্যাঁ? এরা হচ্ছে যে ফাইনাল মডেল টেস্টে, ঠিক আছে? এই যে ১২০ দিয়েছি, তাই না? এরপর দেখেন যে হচ্ছে সাকিব এই যে দেখেন প্রেজেন্টেশন দেখেন। এই জিনিসগুলো ধরেন যে পলিশড হওয়ার পরে সিনিয়র অফিসার রিটেন ব্যাচের খাতাগুলো এগুলো। ঠিক আছে? আমাদের লাস্ট গত মাসে যে পরীক্ষাটা হইলো। সো আপনার এই যে দেখেন, হয় সে তার লেখা এরকম ছিল না। হ্যাঁ? এদের লেখা এরকম ছিল না। এদের লেখা হচ্ছে বিশ্রী ছিল। এদের হচ্ছে স্ট্রাকচারড ওয়েতে লেখা শিখানো হইছে। ঠিক আছে? এরপরে যে কিভাবে হইতেছে আপনার জিকে গুলার আনসার কিভাবে করতে হয়, সেগুলো কিভাবে হচ্ছে মানে হাতের লেখা কি খুব বেশি সুন্দর? হাতের লেখা কিন্তু অতও সুন্দর না। বাট কি পড়া যায়। প্রেজেন্টেবল ওয়েতে হচ্ছে আপনার হচ্ছে উপস্থাপন করা। ঠিক আছে? ফোকাসে এই যে দেখেন হচ্ছে আমাদের হচ্ছে ইয়া যে আমাদের হচ্ছে প্যাসেজ দেখেন। আমাদের পোলাপান প্যাসেজ লেখে হচ্ছে যে পয়েন্ট আকারে এবং সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে লেখে। প্যাসেজের মানে সাইজ দেখেন। যথেষ্ট বড়, বড় করে লেখে। কারণ হচ্ছে এখানে ৫ মার্ক। এখানে হচ্ছে ছোট করে লেখার সুযোগ নাই। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের কি? আমাদের হইতেছে যে আর্গুমেন্ট ছিল। আপনাদের তো এবার আর্গুমেন্ট নাই। আপনাদের এই যে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে কৃষির ভূমিকা। তো কিভাবে সংজ্ঞা দিতে হয়? সংজ্ঞা দেওয়ার পরে আমাদের হচ্ছে বর্তমান চিত্র, কৃষিতে অবদান, তাই না? চ্যালেঞ্জ সমূহ, এরপরে হচ্ছে করণীয়। মানে হচ্ছে স্ট্রাকচারটা দেখছেন? এই স্ট্রাকচারটাই আসলে মেইন।
ফোকাসের ক্ষেত্রে স্ট্রাকচারটাই মেইন। এই স্ট্রাকচারের জন্য হচ্ছে ২২-২৩ করে পায়। তাই না? উইমেন এন্টারপ্রেনিউরশিপ নিয়ে আসছে। তো শুরুতে হচ্ছে ইন্ট্রোডাকশন এর ভিতরে আপনি হচ্ছে এই জিনিসগুলো একটা কোটেশন বা একটা কিছু দিয়ে শুরু করছেন বা ইন ওমেন এন্টারপ্রেনিউরশিপ যে হচ্ছে বাংলাদেশে ইমার্জড অ্যাজ আ পাওয়ারফুল ড্রিভেন অফ ইকোনমিক গ্রোথ। এখানে কিন্তু ওমেন এন্টারপ্রেনিউরশিপ এর সংজ্ঞা-টঙ্গা বা এটা কিছু সে যায় নাই। শুরুতে একটা হচ্ছে হলো আপনার ইন্ট্রোডাকশন দিছে। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাদের কনসেপ্ট গুলা নিয়ে আলোচনা করছে। এরপরে হচ্ছে হলো আপনাদের কারেন্ট সিনারিও নিয়ে আলোচনা করছে যে অবস্থা কি? এরপরে মানে গভর্নমেন্ট কি স্টেপ নিতেছে? চ্যালেঞ্জ কি? রিকমেন্ডেশন কি? তাই না? তো এইভাবে লিখলে ভাই আপনি নাম্বার না দিয়ে যাবে কই টিচার? তাই না? আর এর মনে করেন যে হাতের লেখা বেশি সুন্দর। এটা দেখতে আরো ভালো লাগবে আপনাদের। এও হচ্ছে হলো ভালো মার্ক পাইছে। ১৩০ প্লাস পাইছে। কত? ১৪১ পাইছে। ঠিক আছে? তো আমাদের ব্যাচে কিন্তু পোলাপান পাচ্ছে। কারণ কি? ওই যে আপনাদের একটু লাইন ঘাট ধরায় দেওয়া। ছোটবেলা থেকে যা পড়ছেন ওগুলারই যদি লাইন কাট ধরায় দেওয়া যায় তাহলে কিন্তু একটা ভালো মার্ক ক্যারি করা যায়। ঠিক আছে? এবং দেখবেন যে হচ্ছে যে ভাবানুবাদ, যার কোনো খারাপ প্রতিক্রিয়া নেই। ঠিক আছে? হাসিদের স্বর্গের উপাদান বলে চিহ্নিত করেছেন। এই যে আপনার স্বর্গ ওয়ার্ডটা ইউজ করা মানে বুঝছেন তো? এটা হচ্ছে সাহিত্যিক একটা জিনিসগুলা। একটা হচ্ছে আপনার ভাবানুবাদ একটা ভাব নিয়ে আসা। এগুলো ডেভেলপ করতে হয়। এগুলোর জন্য আপনাদেরকে রিডিং পড়তে হবে। কোয়ালিটি বাংলা এবং ইংরেজি একটু রিডিং পড়তে হবে। ঠিক আছে? আপনাদেরকে হচ্ছে প্রবন্ধের কিছু ফাইল আমি দিব। বাংলা প্রমিত কিছু প্রবন্ধ আছে। সেই প্রবন্ধগুলো পড়লে ভাল লাগবে। প্লাস সেখান থেকে দেখবেন যে আপনার মাথার ভিতরে নতুন কিছু সেন্টেন্স ইউজ করা, নতুন কিছু বাক্য ইউজ করা হচ্ছে আপনাদের মাথার ভিতরে ঢুকে। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের দেখেন প্যাসেজ গুলা দেখেন কত সুন্দর করে লেখা। তাই না? নাম্বার না দিয়ে যাবো কই তারে আমি? তারা ১৪১ দিতে বাধ্য হইছি। ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে হলো আমাদের ইস্যু। এগুলা হচ্ছে এভেইলেবল পোলাপান পাচ্ছে ১২০, ২৫, ৩০, ৪০ এগুলো এভেইলেবল পোলাপান পাইতেছে। ৩ মডেল টেস্টের খাতা। সো কোয়েশ্চেন কম বেশির উপর হচ্ছে ইয়া করে। বাট মোটামুটি দেখবেন যে সবাই স্ট্রাকচারড ওয়েতে লিখতেছে। ঠিক আছে? বা হচ্ছে আমাদের ডাটা চার্ট কোটেশন এর বদলে আমি মনে করেন যে গ্রাফিক্যালি এই জিনিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করলাম যে সাস্টেইনেবল ফাইন্যান্সিং প্রজেক্টের ভিতরে আমি কি জিনিস আসলে কভার করতেছি। তাই না? এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে সার্কুলার কোনো একটা গ্রাফ দেওয়া বা একটা বার ডায়াগ্রাম দেওয়া। এইভাবে করে মনে করেন যে আমাদের আসলে মানে এই যে এরকম একটা মানে অত বেশি ইম্পোর্টেন্ট না আমাদের মূল্যস্ফীতি টান দিয়ে মনে করেন যে ছোট করে দিয়ে দিল। এখানে মনে করেন যে এত কেদানি ২০ বছরের কাহিনী দেওয়ার দরকার নাই। এই হইছে, সেই হইছে এত কিছু দরকার নাই। আমার যতটুকু হচ্ছে হলো আমাদের মানে হিউম্যানলি পসিবল অতটুকুতে আমরা হচ্ছে মনোযোগ দিব। ঠিক আছে? তো এই আরকি মোটামুটি এই হচ্ছে আপনাদের সামগ্রিক আলোচনা। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের কথাগুলা শুনবো। মোটামুটি আমার পক্ষ থেকে ক্লাস